হ্যালো। হ্যাঁ, ফারহান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। মোটামুটি সবাই আসছে নাকি আরো আসবে? আপনাদের কিন্তু দুইটা সেকশনের ক্লাস একসাথে হচ্ছে। স্যার তাহলে তো আসার কথা অনেকে। সেটাই বলছি। দুই সেকশনের সেকশন এর সিআর কে? স্যার আমি স্যার সেকশন এর সেকশন সি এর সিআর? তাহলে দুই সেকশনের সবাই তো আসছে, তো মোটামুটি আসছে, আর বাকিরা এখনো জয়েন করে নাই। আচ্ছা, আমরা বাকিরা না আসলে এখন কিছু করার নাই, আমরা ক্লাস শুরু করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের ক্লাসের মাঝখানে যদি শুনতে না পান আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমাকে? কেউ একজন কনফার্ম করেন যে শুনতে পাচ্ছেন, আদারওয়াইজ আমি বুঝি না আসলে আপনারা আমাকে শুনতে স্যার পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমরা। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করছি, আশা করি স্ক্রিনটা দেখছেন, তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। সো লাস্ট ক্লাসে আমরা যা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ইন পার্সন যে ক্লাসটা ছিল সেই ক্লাসের একটা রিভিউ ছিল মোটামুটি হালকা। এরপর থেকে আমরা শুরু করি। যেমন আমরা বলেছিলাম ইনভেন্টরি ডিফাইন করেছিলাম এবং ইনভেন্টরির কস্টিং কিভাবে করা হয় সেটা আমরা বলেছিলাম। আমরা বলেছি যদি স্পেসিফিক আইডেন্টিফাই করা যায় তাহলে আমরা স্পেসিফিক্যালি যে গুডসটা সেল করেছি সেটার কস্ট কত ছিল সেটা আমরা সিওজিএস হিসেবে শো করি, এন্ড যে গুডস গুলো আমাদের হ্যান্ডে আছে সেগুলোর কস্ট কত সেটাকে আমরা এন্ডিং ইনভেন্টরির কস্টিং হিসেবে শো করি। বাট আমরা সেই মেথড যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি, স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে না পারি, সেক্ষেত্রে আমরা কস্ট ফ্লো মেথড ফলো করি। কস্ট ফ্লো অ্যাজাম্পশনে আমরা ফিজিক্যাল ফ্লো এবং কস্ট ফ্লো দুটো কনসিস্টেন্ট হতে হবে, সেটা কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এসিউম করি ইদার আর্লিয়ার পারচেজড গুডস গুলো আর্লিয়ার সেল হয়েছে, অথবা আমরা চিন্তা করি যে অন এভারেজ আমরা সেল করেছি। সো দুইটা মেথড আমরা আন্ডার আইএফআরএস ফলো করি। একটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর আরেকটা হচ্ছে অ্যাভারেজ মেথড। সো দুটো মেথডের আমাদের ডিফারেন্স থাকে। ইনকাম স্টেটমেন্টে কিছু ইফেক্ট থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইফেক্ট থাকে এবং ট্যাক্স ইফেক্ট থাকে। কারণ হচ্ছে একটা মেথড এক সিনারিওতে সিওজিএস এক অ্যামাউন্ট শো করে, আরেকটা মেথড সেম সিনারিওতে সিওজিএস ডিফারেন্ট অ্যামাউন্ট শো করে। খেয়াল করেন এখানে আমরা এই এক্সাম্পলটা আমরা যখন তৈরি করি সেখানে আমাদের ইকোনমি ছিল নরমাল ইকোনমি, prices are going up, so average price level increase করছে, ইনফ্লেশনারি পিরিয়ড ছিল। সেজন্য আমাদের ফিফোতে সিওজিএস টা কম, কারণ হচ্ছে আমরা ফিফোতে আর্লিয়ার পারচেজড গুডস যেগুলো লোয়ার প্রাইসে পারচেজ করেছিলাম সেগুলোকে আমরা সিওজিএস হিসেবে শো করেছি এবং সিওজিএস কম। আর এভারেজে যেহেতু প্রথম সবগুলোকে আমরা কনসিডার করি এভারেজ কস্টিং এর ক্ষেত্রে, সব আইটেমস যখনই পারচেজ করা হোক সেক্ষেত্রে এভারেজ আবার সিওজিএস টা বেশি। সো এখানে ফিফোতে সিওজিএস কম মানে হচ্ছে আবার এন্ডিং ইনভেন্টরি বেশি কম্পেয়ার টু এভারেজ, and at the same time COGS কম মানে হচ্ছে আমার গ্রস প্রফিট বেশি মানে হচ্ছে আমার হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট, আমার আর্নিংস বিফোর ট্যাক্সও বেশি হবে। এবং আন্ডার ফিফো মেথড আমার কি বলে ট্যাক্স অ্যামাউন্টটা ফিফো মেথডে বেশি এবং নেট ইনকামটা বেশি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নরমাল ইকোনমি যেখানে হচ্ছে প্রাইসেস আর গোয়িং আপ, সেক্ষেত্রে আন্ডার দ্য ফিফো মেথড আমার সিওজিএস কম হয় এন্ড হচ্ছে আমার ইনকাম বেশি, ট্যাক্স বেশি, বাট এভারেজ মেথড কম্পেয়ার টু এভারেজ মেথড। So এই ইফেক্ট গুলো বলা হচ্ছে। So in a period of rising prices, FIFO reports a higher net income than average cost method, and a falling price হচ্ছে FIFO হচ্ছে lower net income show করবে। কারণ হচ্ছে যখন প্রাইসেস ফল করছে তখন আমার আর্লিয়েস্ট যে গুডস গুলো আমরা পারচেজ করেছি আমরা এসিউম করে নিচ্ছি সবগুলো গুডস আমাদের সেল হয় না।
সবগুলো গুডস এখানে সেল হয়ে যেত তাহলে দুটোতে সেম কস্টিং এসে করতো। আমরা এসিউম করছি কিছু গুডস আমাদের ইনভেন্টরি হিসেবে হাতে রয়ে গেছে, সেটা একটা অ্যাজাম্পশন এখানে। সো ফলিং প্রাইসের সিনারিওতে আমরা যে গুডস গুলো বিকজ আর্লিয়েস্ট গুডস গুলো তারা হায়ার প্রাইসে পারচেজ করা হয়েছে সেগুলোকে ফিফোর আন্ডারে আমরা সিওজিএস শো করছি। সো সিওজিএস সেগুলো যদি ফিফোর আন্ডারে সিওজিএস আমরা বেশি ভ্যালু শো করি, বেশি কস্ট শো করি, তার মানে হচ্ছে আমার ইনকাম কম হবে, ইনকাম কম হবে কম্পেয়ার টু দ্য এভারেজ কস্ট। কারণ হচ্ছে এভারেজ কস্ট মেথডে আমার রিসেন্ট যে পারচেজ ফল প্রাইস যেগুলো কিনেছি, কম প্রাইস লোয়ার প্রাইস যেগুলো কিনেছি সেগুলো কস্টিং মধ্যে ইনক্লুড করা আছে। দ্যাট ইজ ওয়াই average costing COGS কম হবে and net income বেশি হবে compared to the FIFO method. So management motivation, management তার যদি বোনাস বা স্যালারি বেশি পেতে চায় সেক্ষেত্রে সে হয়তো যখন নর্মাল ইকোনমি প্রাইসেস আর রাইজিং তখন সে FIFO ফলো করবে, কারণ FIFO অ্যাভারেজ মেথডের যেটা হায়ার নেট ইনকাম শো করে। বাট সে চাইলে এইভাবে সবসময় চেঞ্জ করে একটা মেথড FIFO একবার এভারেজ একবার চেঞ্জ করতে পারে না। সে প্রপার রিজন ডিসক্লোজ করে সে মেথড চেঞ্জ করতে পারে, বাট মেথডে একটা কনসিস্টেন্সি রাখতে হবে। যদি মেথডে কনসিস্টেন্সি না রাখে তাহলে ইনভেস্টর বা স্টেক হোল্ডাররা মনে করে এটা অ্যাজাম্পশন এটা এসিউম করে নেবে যে ম্যানেজমেন্ট এখানে কিছু ম্যানিপুলেট করছে, তার নিজের ইন্টারেস্ট সেফগার্ড করছে। আর ফাইন্যান্সিয়াল পজিশন ইফেক্ট কি, পিরিয়ড অফ রাইজিং প্রাইসে যেহেতু আমরা FIFO মেথডে লেটেস্ট পারচেজ বা রিসেন্ট পারচেজগুলোকে এন্ডিং ইনভেন্টরি শো করি, সো এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বেশি হবে দেন দা এভারেজ কস্ট মেথড। আর ট্যাক্স ইফেক্ট আমরা দেখেছি যেহেতু আমরা সিওজিএস কম দেখাচ্ছি, সো আমার ইনকাম বেশি, সো আমার FIFO মেথডে ট্যাক্স বেশি হবে। কোনটা ফলো করা উচিত আমি বলেছি অলরেডি। সো কনসিস্টেন্সি কেন মেইনটেইন করতে হবে কম্পেয়ার করার জন্য, বিকজ এক বছর স্টেটমেন্টের সাথে অপর বছরের স্টেটমেন্টে কম্পেয়ার করার জন্য দুটো স্টেটমেন্ট কম্পেয়ারেবল থাকতে হবে। আর তখনই কম্পেয়ারেবল থাকবে যদি আমার সেম মেথড ফলো করে। আদারওয়াইজ আমাকে যারা অ্যানালিস্ট তারা কি করবে, তারা একটা সেম মেথড মেইনটেইন করে তারা ফার্মের যে ইনভেন্টরি বা ইনকাম সেগুলোকে অ্যাডজাস্ট করবে। কারণ ফার্ম এক বছর যদি FIFO ফলো করে পরের বছর অ্যাভারেজ ফলো করে তাহলে দুটো স্টেটমেন্ট কিন্তু কম্পেয়ারেবল হবে না, তখন অ্যানালিস্টরা দুটোকে সেম মেথডে কনভার্ট করে। আর সেক্ষেত্রে ফার্মের উচিত তার অ্যানুয়াল রিপোর্ট যেগুলো আছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রতি ইনভেস্টর বা স্টেক হোল্ডারদের কনফিডেন্স ইনক্রিজ করার জন্য তার নিজেরই উচিত সেম মেথড সাকসেসিভ পিরিয়ডে অ্যাপ্লাই করা। আর যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই রিজন ডিসক্লোজ করবে এবং এটার ইফেক্ট ইনকাম কেমন ছিল সেটা বলা উচিত। মাঝে মধ্যে ইনভেন্টরি কাউন্ট ভুল হয়ে থাকে, ইনভেন্টরি কস্টিং ভুল, ইদার প্রাইস অথবা আমরা ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট করলে সেখানে ভুল হয়ে থাকে। ভুল যদি এবং অন্য কারণে একটা ভুল হতে পারে, আমার কিছু গুডস হয়তো ফর এক্সাম্পল আমি সেলার, আমি ফ্রি অন বোর্ড আমি ডেস্টিনেশন সেই টার্মে সেল করলাম, তার মানে ট্রানজিটে থাকা পর্যন্ত গুডস গুলো আমার, ওকে, যেহেতু ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। সেই ক্ষেত্রে গুডস গুলো ট্রানজিটে আছে কিন্তু আমি যদি আমার গুডস হিসেবে কনসিডার না করি তাহলে আমার ইনভেন্টরি ক্যালকুলেশন ভুল আছে। অন্য হিসাবে চিন্তা করলে আমি বায়ার, আমি বাই করলাম ফ্রি অন বোর্ড শিপিং, তার মানে হচ্ছে সেলার ফ্যাক্টরি গেট থেকে হচ্ছে আমার ওনারশিপ। এখন এই গুডস গুলো ট্রানজিটে আছে, ট্রানজিট ইনে থাকার সময় আমি বায়ার, আমার এই গুডস গুলো আমার যেহেতু ফ্রি অন বোর্ড শিপিং ছিল, সেক্ষেত্রে আমি আমার ইনভেন্টরি কাউন্টিং এর ক্ষেত্রে যদি ওই ট্রানজিট ইন গুডস গুলো কনসিডার না করি তাহলে আমার ইনভেন্টরি ক্যালকুলেশনে ভুল হবে। আমরা যদিও জানি যে একটা বেসিক যে ইকুয়েশনটা বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা যদি কস্ট অফ গুডস পারচেজড যোগ করি আমরা পাবো হচ্ছে এই দুটো মিলে আমাদের হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বাদ দিলে আমরা সিওজিএস পাবো, অথবা সিওজিএস মাইনাস করলে আমরা এন্ডিং ইনভেন্টরি পাবো, যেকোনো একটা। অর্থাৎ হচ্ছে এই যে বিগিনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস পারচেজড, এটা হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, দ্যাট মিন্স কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে আমরা ইদার এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে সিওজিএস পাবো অথবা সিওজিএস মাইনাস করলে এন্ডিং ইনভেন্টরি পাবো। তার মানে হচ্ছে যদি ভুল হয়, ইনভেন্টরি ক্যালকুলেশনে ভুল হয়, সেই ভুলটা আমার ফর এক্সাম্পল আমরা এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনে ভুল করলাম, তো ভুল করলে কারেন্ট পিরিয়ডে সিওজিএস এ এটা ইফেক্ট পড়বে, তার মানে কারেন্ট পিরিয়ডে নেট ইনকামে ইফেক্ট পড়বে, এবং নেক্সট এই এন্ডিং ইনভেন্টরি এবছরের এন্ডিং ইনভেন্টরি নেক্সট ইয়ার বিগিনিং ইনভেন্টরি, সো যেহেতু এই এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনে ভুল আছে তাহলে নেক্সট পিরিয়ডে বিগিনিং ইনভেন্টরি তো এটা এই ইফেক্টটা পড়বে, এবং নেক্সট পিরিয়ডে সিওজিএস এবং নেক্সট পিরিয়ডে নেট ইনকামের ইফেক্টটা পড়বে। তার মানে হচ্ছে একটা এরর, কারেন্ট পিরিয়ডের এরর, কারেন্ট পিরিয়ড এবং নেক্সট পিরিয়ডে সিওজিএস এবং নেট ইনকাম দুটো কি ইমপ্যাক্ট ফেলবে।
খেয়াল করেন যদি আমরা বিগিনিং ইনভেন্টরি ক্যালকুলেশন যদি ওভার স্টেট করি, সো বিগিনিং ইনভেন্টরি ক্যালকুলেশন ওভার স্টেট করলে আমাদের COGS আন্ডার স্টেটেড হবে, হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট এন্ড নেট ইনকাম ওভার স্টেট হবে। এটা একটা আমি সিম্পল এক্সাম্পল দেখাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলটা? জি স্যার পাচ্ছি। ওকে, খেয়াল করেন ধরেন হচ্ছে আমার এখন দুইটা কিন্তু সেম বিগিনিং ইনভেন্টরি দুটো মেথডে, আমি যদি এখানে ইনকারেক্ট দেওয়া আছে আমরা এটাকে একটু চেঞ্জ করব। তো ধরেন আপাত দুটো সেম, সব সেম, বিগিনিং ইনভেন্টরি দুটো মেথডে সেম, সরি আমার কোনো ক্যালকুলেশন এরর নাই। পারচেজ অ্যাভেলেবল ফর সেল আমি বিগিনিং এন্ড পারচেজ যোগ করলে পাচ্ছি 32,000। এন্ডিং ইনভেন্টরি ভ্যালু হচ্ছে সরি এটা আমি কথা ভুল করেছি, ও সরি আমার এটা ইয়ে হবে। Okay, now it's okay. So খেয়াল করেন COGS 17,000 and আমরা তো এজিউম করছি এটা রেভিনিউ হচ্ছে 30,000, তার মানে গ্রস প্রফিট 13,000। এখন যদি বিগিনিং ইনভেন্টরি যদি আমি কোনো কারণে যদি ওভার স্টেটমেন্ট হয়ে থাকে তাহলে আমার এটা ইফেক্টটা কি কি হবে। সো বিগিনিং ইনভেন্টরি আমার ফর এক্সাম্পল ওভার স্টেটমেন্ট মানে হচ্ছে আমি যদি এটাকে 23,000 শো করি কোনো কারণে, খেয়াল করেন বিগিনিং ইনভেন্টরি ওভার স্টেটমেন্ট হওয়ার কারণে যে অ্যামাউন্ট ওভার স্টেটমেন্ট হলো আমার দেখেন COGS ওভার স্টেটমেন্ট হলো কম্পেয়ার টু দা কারেক্ট মেথড। আমার যদি কোনো ভুল না করতাম এটাই ছিল আমার কারেক্ট। তো ভুল করার কারণে এখানে বিগিনিং ইনভেন্টরি 23,000 হয়ে যাওয়ার কারণে আমার দেখেন প্রফিট কম শো করছে। সো আমরা যদি এখানে দেখি, সো বিগিনিং ইনভেন্টরি যদি এই যে ওভার স্টেট হয় COGS ওভার স্টেট থাকবে এবং নেট ইনকাম আন্ডার স্টেটেড। খেয়াল করেন বিগিনিং ইনভেন্টরি আমার ওভার স্টেটেড, that is why COGS overstated and profit understated, holding everything else constant। খেয়াল করেন আমরা জাস্ট শুধুমাত্র বিগিনিং ইনভেন্টরি চেঞ্জ করলাম আর পারচেজ অ্যামাউন্ট এন্ডিং ইনভেন্টরি ভ্যালু এগুলো সেমই রাখলাম। এখন যদি অন্য ক্ষেত্রে হয় বিগিনিং ইনভেন্টরি ওভারস্টেটেড না হয় আন্ডারস্টেটেড হয়, তাহলে কি হবে বিগিনিং ইনভেন্টরি যে আন্ডারস্টেটেড হয় COGS আন্ডারস্টেটেড হবে কম্পেয়ার টু দ্য কারেক্ট মেথড, আর গ্রস প্রফিট আমার ওভারস্টেটেড হবে। এটা হচ্ছে আমার ভুলের কারণ। আর যদি বিগিনিং ইনভেন্টরি ঠিক আছে, আমার বিগিনিং ইনভেন্টরি ইজ দ্য সেম, বাট এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনে আমার যদি কোনো ভুল করে থাকি, এন্ডিং ইনভেন্টরি আমরা যদি ওভার স্টেটমেন্ট করি তাহলে আমার COGS আন্ডার স্টেটমেন্ট হবে। COGS আন্ডার স্টেটমেন্ট মানে হচ্ছে কস্ট কম দেখানো মানে প্রফিট বেশি দেখানো। আর যদি উল্টোটা হয় রিভার্স সিনারিও হয়, দ্যাট মিন্স এন্ডিং ইনভেন্টরি আমরা আন্ডার স্টেটমেন্ট করে দেখাচ্ছি, সেক্ষেত্রে COGS ওভার স্টেটমেন্ট হবে, COGS বেশি মানে হচ্ছে আমার প্রফিট কম দেখানো। সো এটা হচ্ছে আমার নেট ইফেক্ট, আমার এরর করার কারণে ইফেক্টটা হবে। সো যদি ইনকাম ওভার স্টেটমেন্ট হয় ট্যাক্স বেশি, ইনকাম আন্ডার স্টেটমেন্ট হলে ট্যাক্স কম দেওয়া হবে। খেয়াল করেন এই ক্যালকুলেশন যে এরর যদি হয় সে এরর ইফেক্ট, একটা কোম্পানি 2019 এবং 2020 সালের একটা স্টেটমেন্ট, তার এটা হচ্ছে ইনকারেক্ট আর এটা হচ্ছে আমার কারেক্ট সিনারিও। সো সেলস রেভিনিউ সেম, বিগিনিং ইনভেন্টরি সেম, কস্ট অফ গুডস পারচেজড সেম, তার মানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে আমার বিগিনিং প্লাস হচ্ছে পারচেজ যোগ করলে 60,000। ওকে, দুইটা মেথড সেম, শুধুমাত্র ভুল করলাম আমরা এন্ডিং ইনভেন্টরি। সো এন্ডিং ইনভেন্টরি কারেক্ট হওয়া উচিত ছিল 15,000, বাট আমরা ভুলে এন্ডিং ইনভেন্টরি কোথাও হয়তো কাউন্টিং এরর বা প্রাইসিং এরর কারণে আমরা অথবা গুডস ইন ট্রানজিট ছিল ফ্রি অন বোর্ড শিপিং এর, সেটা আমরা অ্যাজ আ বায়ার কনসিডার করি নাই। সো আমাদের এন্ডিং ইনভেন্টরি শো করলো 12,000। সো এন্ডিং ইনভেন্টরি যদি কম শো করলো তার মানে আমার COGS বেশি হবে। COGS দেখেন কারেক্ট মেথডের সাথে কম্পেয়ার টু কারেক্ট মেথড COGS বেশি মানে আমার আলটিমেটলি নেট ইনকাম কম হবে। সো COGS বেশি হওয়ার কারণে নেট ইনকাম কম হলো, সো বাই দ্য অ্যামাউন্ট অফ 3,000। সো আমার এই কারেন্ট পিরিয়ডে এন্ডিং ইনভেন্টরির আন্ডার স্টেটমেন্ট করার কারণে আমার নেট ইনকাম হচ্ছে 3,000 আন্ডার স্টেটেড হলো। ওকে, নাও এই এররটা তো আমার ক্যারি ফরওয়ার্ড হবে, অর্থাৎ এই এন্ডিং ইনভেন্টরি নেক্সট ইয়ার ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। দেখেন তার নেক্সট ইয়ারের আমার সেলস রেভিনিউ এসিউম করলাম 90,000, আর নেক্সট ইয়ারে এই 12,000 ইনকারেক্ট মেথডে 12,000 ক্যারি ফরওয়ার্ড হলো এখানে, বিকজ একটা পিরিয়ড আগের পিরিয়ডের এন্ডিং ইনভেন্টরি পরবর্তী পিরিয়ডের বিগিনিং ইনভেন্টরি আমরা জানি। সো 2019 এর এন্ডিং ইনভেন্টরি 20 এর বিগিনিং ইনভেন্টরিতে আসলো। সো যদি কারেক্ট থাকে তাহলে 15,000 এ চলে যেত,
যেটা আমরা ইনকারেক্ট করলাম, সো 12,000 কে আমরা এখানে ইনপুট দিলাম। And cost of goods purchased 68,000 in both cases. Now cost of goods available for sale, incorrect, আগের বছর ভুল করার কারণে আমাদের এখন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেখাচ্ছে 80,000, বাট এটা হওয়া উচিত ছিল 83,000। ওকে, এখন এন্ডিং ইনভেন্টরি এই বছর আমরা ভুল করি। ফর এক্সাম্পল, এটা কারেক্ট এন্ডিং ইনভেন্টরি আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছি। সো যেহেতু আমার অ্যাভেলেবল ফর সেলটা কম হয়েছে আমরা আগের বছর ভুল করার কারণে, সো আমার এই বছর এখন সিওজিএস টা কমে যাবে কম্পেয়ার টু দ্য কারেন্ট মেথড। সো সিওজিএস আমার কম হলো। খেয়াল করেন, এখন আমার আলটিমেটলি নেট ইনকাম এই পরের বছর নেট ইনকাম 3,000 ওভার স্টেটমেন্ট হলো। তাহলে আগের পাস্ট পিরিয়ডে 3,000 আন্ডার স্টেটমেন্ট হলো কেন? বিকজ এন্ডিং ইনভেন্টরি আমরা 3,000 আন্ডার স্টেটমেন্ট করেছি। আমরা সিম্পলিসিটির জন্য এখানে কোনো ট্যাক্স কনসিডার করি নাই। দ্যাট ইজ ওয়াই যতটুকু আমরা আন্ডার স্টেটমেন্ট করেছি হোল অ্যামাউন্টে নেট ইনকাম আন্ডার স্টেটমেন্ট হয়েছে, এখানে এন্ডিং ইনভেন্টরি আন্ডার স্টেটমেন্ট বলা হচ্ছে। জাস্ট এই এররটাই পরের বছরে কারেক্টেড হয়ে গেল। পরের বছর হচ্ছে কারেক্টেড বলতে অ্যাকচুয়ালি পরের বছর নেট ইনকামকে ওই এরর অ্যামাউন্ট দ্বারা ওভার স্টেটমেন্ট করা হচ্ছে। কারণ যদি রাইট থাকতো, আমার ক্যালকুলেশন ভুল না থাকতো, তাহলে 10,000 হতো। তাহলে খেয়াল করেন, আমার ইনকারেক্ট মেথডে কারণে আমার 2019 নেট ইনকাম 22,000, 2020 নেট ইনকাম 13,000, টোটাল হচ্ছে কত? 22 প্লাস 13, 35,000। আর যদি কারেক্টও থাকতো তাহলে নেট ইনকাম 2019 25,000 আর 2020 হচ্ছে 10,000, দুটো মিলে 35। দেখেন দুটোতেই আমার এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন ভুল করার কারণে 2 বছরের মধ্যে আমার অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। টোটাল নেট ইনকামের কোনো ডিফারেন্স নাই, কারেক্ট আমি ভুল করি আর কারেক্ট করি। ওকে, আর এই কেন? কারণ হচ্ছে ভুল করলাম যে বছর, সে বছর যতটুকু ইনকাম কম দেখালাম, পরের বছর ভুল না করার কারণে ততটুকু ইনকাম আমি ওভার স্টেটমেন্ট করে দেখলাম। তার মানে এই দুটো অ্যামাউন্ট অফসেট হয়ে গেছে। বুঝে গেছে? Yes, sir. Okay. So statement of financial position. So ending inventory যদি আন্ডার স্টেটমেন্ট থাকে, তার মানে হচ্ছে আমার ফাইনান্সিয়াল অ্যাসেট আন্ডার স্টেটেড থাকবে। অ্যাসেট আন্ডার স্টেটমেন্ট এবং সিকিউরিটি আন্ডার স্টেটেড। কারণ হচ্ছে এন্ডিং ইনভেন্টরি কম দেখালাম, সিওজিএস বেশি। সিওজিএস বেশি দেখানোর কারণ হচ্ছে আমার ইনকাম কম দেখানো হবে, যার কারণে ইনকাম কম, ওনার সিকিউরিটি আন্ডার স্টেটেড। এন্ডিং ইনভেন্টরি যদি ওভার স্টেটমেন্ট হয়, সেক্ষেত্রে আমার অ্যাসেট বেশি দেখানো হবে, কারণ এন্ডিং ইনভেন্টরি আমার ব্যালেন্স শিটে চলে যাচ্ছে। আর এন্ডিং ইনভেন্টরি বেশি দেখানো মানে হচ্ছে সিওজিএস কম দেখানো। ওকে, এন্ডিং ইনভেন্টরি যদি বেড়ে যায়, হোল্ডিং দিস থিংস কনস্ট্যান্ট, এন্ডিং ইনভেন্টরি বেড়ে গেলে সিওজিএস কম মানে হচ্ছে ইনকাম বেশি, সো আমার ওনার সিকিউরিটি ওভার স্টেটেড। লায়াবিলিটির মধ্যে কোনো ইফেক্ট নাই। ইনভেন্টরি স্টেটমেন্ট আমরা কিভাবে প্রেজেন্ট করি? আমাদের কারেন্ট অ্যাসেটস হিসেবে শো করে থাকি। আমাদের যদি ডিফারেন্ট টাইপস এর ইনভেন্টরি থাকে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এগুলো ভ্যালু দেখাতে পারি। আর ইনভেন্টরি আমরা আমাদের কস্টিং করি, ব্যালেন্স শিটে শো করি এট কস্ট, অথবা লোয়ার অফ কস্ট অন নিট রিয়েলাইজেবল ভ্যালু। আমরা যদি কোনো কারণে ইনভেন্টরির মার্কেট ভ্যালু সিগনিফিকেন্টলি ফল করে, সেক্ষেত্রে আমরা প্রুডেন্স, অ্যাকাউন্টিং প্রুডেন্স, অথবা আমরা সর্ট অফ কি বলবো, অস্টিয়ার হওয়ার পার্সপেক্টিভ থেকে আমরা এই ইনভেন্টরিকে লোয়ার অফ কস্ট অন নিট রিয়েলাইজেবল ভ্যালুতে শো করে থাকি, কনজারভেটিভ প্রিন্সিপাল আর কি। and আমরা মেথড ফলো করি the FIFO or average, that is under IFRS method. So what is lower of cost or net realizable value? কখন যদি আমরা ইনভেন্টরি সাবস্টেন্সিয়ালি ডিক্লাইন করে, তখন আমরা ইনভেন্টরিকে lower of cost or net realizable value যে কোনো একটা শো করব। So what is net realizable value? Net realizable value হচ্ছে আমার ইনভেন্টরিকে আমি এই মুহূর্তে সেল করে কত পাবো, মাইনাস সেল করতে গিয়ে যে এক্সপেন্স গুলো আমার বিয়ার করতে হবে, সেটা হচ্ছে, ধরেন ইনভেন্টরি কস্ট হচ্ছে 100 টাকা, কোনো কারণে এটার মার্কেট ভ্যালু সিগনিফিকেন্টলি ফল করলো। এখন আমি 100 টাকা যদি আমার ব্যালেন্স শিটে দেখাই, সেটা সর্ট অফ ওভার স্টেটমেন্ট অফ অ্যাসেট, এবং হচ্ছে আমার ইনকামটাকে ওভার স্টেটমেন্ট করে দেখাবে। সেজন্য আমরা কনজারভেটিভ হওয়ার প্রিন্সিপাল ফলো করে আমরা ইনভেন্টরিকে তো নিট রিয়েলাইজেবল ভ্যালুতে শো করব। যদি মার্কেট ভ্যালু 80 হয় এবং আমরা সেল করে 80 পাবো, আর সেল করতে গিয়ে আমাদের কিছু এক্সপেন্স হবে, ব্রোকার কমিশন বা কিছু, ধরেন 2 টাকা, আমরা 78 টাকায় আমরা এখন এই আমাদের ইনভেন্টরিকে ভ্যালু করবো, সো দ্যাট আমাদের ব্যালেন্স শিট আমরা কম ভ্যালুতে শো করি। আর ব্যালেন্স শিটে যদি ইনভেন্টরিকে আমরা কম ভ্যালুতে শো করি, তার মানে আমরা এক্সপেন্স ইউজেস বেশি দেখাচ্ছি, ইনকাম কম দেখাচ্ছি। খেয়াল করেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে।
নিট রিয়েলাইজেবল ভ্যালু অলরেডি আমি বলেছি, এস্টিমেটেড সেলিং প্রাইস, সেখান থেকে আমরা এস্টিমেটেড কস্ট টু সেল বাদ দিব। ধরেন চারটা ডিফারেন্ট প্রোডাক্ট, ফ্ল্যাট স্ক্রিন টিভি, স্যাটেলাইট রেডিওস, ডিভিডি রেকর্ডার এন্ড ডিভিডিস। ওকে, ডিফারেন্ট ইউনিটে দেওয়া আছে। ইউনিট কস্ট আমরা জানি যে কস্ট আমরা পারচেজ করেছি, ফ্ল্যাট স্ক্রিন 600, স্যাটেলাইট রেডিও $90 টাকা, ডিভিডি রেকর্ডার 50 পার ইউনিট এন্ড ডিভিডিস হচ্ছে $5 পার ইউনিট। খেয়াল করেন যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছি তখন আমরা দেখছি এই অ্যাসেট, এই যে প্রোডাক্ট গুলো, ইনভেন্টরি গুলো, সেগুলোর মার্কেট ভ্যালু হয়তো সাবস্টেন্সিয়ালি ডিক্লাইন করেছে। ওকে, যার কারণে আমরা দেখছি তার নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে কোনটার ক্ষেত্রে কস্টের চেয়ে কম। যেমন এই প্রোডাক্টটা নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 550, মানে এই ফ্ল্যাট স্ক্রিন টিভি এই মুহূর্তে সেল করে আমি নিট এ অ্যামাউন্ট রিয়েলাইজ করতে পারবো। স্যাটেলাইট রেডিওর ক্ষেত্রে 104, okay, that is higher than the cost. DVD recorder 48, that is lower than cost, and DVDs এর ক্ষেত্রে হচ্ছে 6, that is higher than cost. তার মানে আমরা এই দুটো, আমরা যখন এই ইনভেন্টরি গুলোকে কস্টিং করব ব্যালেন্স শিটে দেখানোর জন্য, সেক্ষেত্রে আমরা কোন ভ্যালুতে দেখাবো? আমরা বলেছি লোয়ার অফ কস্ট অর নিট রিয়েলাইজেবল ভ্যালু, যেটা কম। তো প্রথমটা ক্ষেত্রে আমার লোয়ার কোনটা? নিট রিয়েলাইজেবল ভ্যালু। দ্যাট ইজ আমরা এই অ্যামাউন্ট দ্বারা 100 কে মাল্টিপ্লাই করব। দেখেন 100 multiplied by 550, আমরা 55,000। স্যাটেলাইট রেডিওর ক্ষেত্রে হচ্ছে লোয়ার অফ কস্ট অর নিট রিয়েলাইজেবল ভ্যালু, কস্ট ইজ লোয়ার, সো আমরা 500 multiplied 90, ওকে, 500 multiplied 90। ডিভিডি রেকর্ডার ক্ষেত্রে লোয়ার অফ কস্ট অর নিট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে লোয়ার, সো আমরা 850 কে 48 দ্বারা মাল্টিপ্লাই করব। খেয়াল করেন, দেখেন, and the same goes for DVDs, so আমরা এই ভ্যালুটা হচ্ছে আমার ইন্টিগ্রেট ভ্যালু। সো এটাই হচ্ছে আমাদের লোয়ার অফ কস্ট অর নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। কিছু অ্যানালাইসিস করা যায় ইনভেন্টরি নিয়ে। আমরা যদি ডিফারেন্ট সাধারণত ফার্ম ডিফারেন্ট ভ্যারাইটির এবং ডিফারেন্ট কোয়ান্টিটি ইনভেন্টরি মেনটেন করে যেন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে। যত বেশি ডিফারেন্ট টাইপস এর ইনভেন্টরি থাকে তত বেশি কাস্টমার আসে। আর আমার কোয়ান্টিটি বেশি থাকলে আমি হয়তো কোনো একটা লার্জ সেল অর্ডার আমি স্যাটিসফাই করতে পারবো। বাট আমি যত বেশি রাখবো তত ইনভেস্টমেন্ট বেশি থাকবে আমার। সেই ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমার কস্ট বেশি। কস্ট কিভাবে? আমার পারচেজ করতে হবে, সে ভ্যালু আছে। লার্জ স্টোরেজ ফ্যাসিলিটিস লাগবে, আমার লার্জ কোয়ান্টিটি অফ ইনভেন্টরির জন্য ইন্স্যুরেন্স খরচ বাড়বে। আবার হচ্ছে যত বেশি আমার রাখবো তত হয়তো অবসোলেসেন্স এবং ড্যামেজ বেশি হতে পারে, হ্যান্ডলিং কস্ট হতে পারে। সো বাট আবার লো লেভেল অফ ইনভেন্টরি যদি হয়, আমার স্টক আউট হয়ে যাবে, সেলস লস্ট হতে পারে। সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। আর হচ্ছে আমার ইনভেন্টরি কিছু অ্যানালাইসিস করা হয়, সেটা সাধারণত ম্যানেজমেন্ট করে অথবা স্টেক হোল্ডাররা, ইনভেস্টররা অ্যানালাইসিস করে যে কোম্পানি কতটা এফিশিয়েন্ট তার এই অ্যাসেট ম্যানেজমেন্টে। সো যেমন ইনভেন্টরি টার্নওভার, সেটা কি আমরা জানি ইনভেন্টরি টার্নওভার হচ্ছে আমার সিওজিএস আর হচ্ছে ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। দ্যাট ইজ তার মানে হচ্ছে আমার বছরে না এভারেজ কতবার ইনভেন্টরি সেল করছি, ওকে, দ্যাট ইজ ইনভেন্টরি টার্নওভার। আর সেই 365 কে আমরা ইনভেন্টরি টার্নওভার দিয়ে ডিভাইড দিলে আমরা পাবো ইনভেন্টরি ডেজ। তার মানে হচ্ছে আমার ইনভেন্টরি গুলো সেল করার আগ পর্যন্ত কতদিন আমার ওয়্যার হাউসে থাকে বা আমার কাছ থেকে, অথবা ইনভেন্টরি কালেকশন করার পর সেল করা পর্যন্ত কতদিন আমাকে ওয়েট করতে হয়, সেটা হচ্ছে ইনভেন্টরি ডেজ। সো ইনভেন্টরি ডেজ যত কম হবে তত আমি কুইকলি আমার ইনভেন্টরি সেল করছি। হ্যালো স্যার, এখানে এভারেজ ইনভেন্টরি কিভাবে বের করব? এভারেজ ইনভেন্টরি হচ্ছে বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি। বুঝা গেছে? ওই পিরিয়ডের বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি। সো কোন একটা পিরিয়ডের বিগিনিং কিভাবে পাবেন? লাস্ট পিরিয়ডের এন্ডিংটাকে ওই বছরের পিরিয়ড বিগিনিং ধরতে পারেন। বুঝা গেছে? আর এই বছরের এন্ডিংটা আপনি ফিজিক্যাল কাউন্ট করে বা ইনভেন্টরি অ্যাকাউন্টে ব্যালেন্স থেকে আপনি বুঝতে পারবেন কোনটা আমার এন্ডিং ইনভেন্টরি। সো এই দুটো যোগ করে যদি ভাগ দিলে আমি এভারেজ ইনভেন্টরি পাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে। সো এটা আমরা এতক্ষণ যা বললাম, যা আলোচনা করলাম, আমরা যে কস্টিং গুলো এখানে যে আমরা যে শো করলাম যে সিওজিএস কিভাবে ক্যালকুলেট করা হয়, আমরা এই মেথড ফলো করলাম। আমরা এখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের আন্ডারে আমরা দেখিয়েছি কোম্পানি ফিফো ফলো করছে।
অথবা পিরিয়ডিক ইনভেন্টরি আন্ডার কোম্পানি এভারেজ কস্টিং মেথড ফলো করছে। যদি এবং আমরা এটা অ্যাসিউম করতে পারি যে পারপেচুয়াল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পিরিয়ড শেষে করব, শেষে যদি করি তাহলে একটা সর্ট অফ পিরিয়ডিক ফিফো বা পিরিয়ডিক ফিফো অথবা এভারেজ কস্টিং আন্ডার দ্য পিরিয়ডিক মেথড। কিন্তু কোম্পানি যদি পারপেচুয়াল এক ইনভেন্টরি সিস্টেম ফলো করে, অর্থাৎ হচ্ছে যখন সেল করে তখনই হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট আপডেট করে, সেই ক্ষেত্রে তাহলে আমরা এই কোম্পানির যে সিওজিএস কিভাবে ক্যালকুলেট করবো অথবা এন্ডিং ইনভেন্টরি কিভাবে ক্যালকুলেট করবো। যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল, সেম এক্সাম্পলই মনে হয়। জাস্ট জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি ছিল 10 ইউনিটস, ইউনিট প্লাস 100 টোটাল আমরা বের করছি, আমাদের ব্যালেন্স হচ্ছে ইউনিট হচ্ছে 10। এপ্রিল 15 এ পারচেজ করলো 20 ইউনিটস, ইউনিট কস্ট 110। আমরা দেখতে পাচ্ছি ইউনিট কস্ট ওভার টাইম বাড়ছে, তার মানে হচ্ছে নরমাল ইকোনমিক সিনারিও বা নরমাল ইনফ্লেশনের পিরিয়ড। পারচেজ টোটাল কস্ট 220, আমার ব্যালেন্স হচ্ছে 30 হলো এখন, কারণ হচ্ছে 10 যোগ 20 30। আমি এখনো পর্যন্ত কোনো সেল করি নাই, সো আমার যা বিগিনিং ছিল সেটার সাথে আমার পারচেজ যোগ হলো 30। অগাস্ট 24 আরো একটা পারচেজ করলাম, ইউনিট 30, ইউনিটস কস্ট হচ্ছে আমার 120 পার ইউনিট, এই 30 এর জন্য টোটাল কস্টিং 3600। ব্যালেন্স হচ্ছে এখন এই অর্থাৎ এই পারচেজের আগের ব্যালেন্স 13 প্লাস পারচেজ 30, টোটাল হচ্ছে 60। সেপ্টেম্বরের 10 তারিখে সেল করলাম, ইউনিট হচ্ছে 55। কোন ইউনিটে আমরা সেল প্রাইসে সেল করেছি আমার জানা দরকার নেই। এখন এই 55 যদি আমরা সেল করি, আমাদের ছিল 60, সেল করলাম 55, তার মানে আমাদের এখানে ব্যালেন্স হচ্ছে 5 ইউনিটস। নভেম্বর 7 আমরা আবার একটা পারচেজ করলাম 40 ইউনিটস, সেটা ইউনিট কস্টিং 130, টোটাল হচ্ছে 5200 হচ্ছে আমার টোটাল কস্ট। ব্যালেন্স আমার এখন আমরা দেখতে পাচ্ছি সেল করার পরে ব্যালেন্স 5 ইউনিটস, এখন নতুন পারচেজ 45। সো যেহেতু পারপেচুয়াল মেথড, সো আমরা যখন সেল করছি তখন আমরা সিওজিএস বের করব। তখন তার মানে এই সেপ্টেম্বরের 10 তারিখে যখন আমরা সিওজিএস বের করব, তখন আমরা দেখব আমরা সেল করলাম 55 ইউনিটস, তার মানে 55 ইউনিটস এর আমরা সিওজিএস যদি আমরা ফিফো মেথড ফলো করি, সেক্ষেত্রে আমরা এই বিগিনিং আর্লিয়েস্ট যে অ্যামাউন্ট ইনভেন্টরি কোয়ান্টিটি সেটা থেকে শুরু করব। সেখানে হচ্ছে আমরা বিগিনিং ইনভেন্টরি এখানে আমাদের 10 ইউনিটস, এই 10 থেকে শুরু করে আমরা মুভিং ফরওয়ার্ড, অর্থাৎ ফরওয়ার্ড আমরা মুভ করব আনটিল অল দ্য 55 ইউনিটস সোল্ড আর অ্যাকাউন্টেড ফর। তার মানে 10 still 45 units needs to be accounted for, 20 is still okay, 25 units need to be accounted, 30 তার মানে হচ্ছে এখানে এই 30 25 রিমেইনিং 25 কে কনসিডার করছে, এসিউম করে নিচ্ছে, তার মানে 30 থেকে 5 ইউনিটস আমার ফরওয়ার্ড। সো আমরা এখানে পারপেচুয়াল করলে এখানে আমি সিওজিএস ক্যালকুলেট করব। বাট যদি পিরিয়ডিক মেথড ফলো করতাম তাহলে আমরা কোন ডেটে সেল করেছি সেটা কোনো কনসিডারেশনের প্রয়োজন নেই, আমরা পিরিয়ড শেষে আমরা এই ফিফো অথবা এভারেজ কস্টিং যেগুলো এটা ফলো করে আমরা আগে যা এক্সপ্লেইন করেছি সেই অনুযায়ী আমরা কস্টিং বের করব। এখানে খেয়াল করেন আমরা এই সিস্টেমটা এক্সপ্লেইন করছি। জানুয়ারি 1 আমাদের পারচেজ তো ছিল না, জাস্ট আমাদের ব্যালেন্স, এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, আমাদের 10 ইউনিট ছিল, খেয়াল করেন 10 ইউনিট 1000 পার ইউনিট কস্ট, সো আমাদের টোটাল হচ্ছে ব্যালেন্স হচ্ছে আমাদের 1000। এপ্রিল 15 এ আমরা পারচেজ করলাম 20 ইউনিট, 110 করে পার ইউনিট কস্টিং। সো আমাদের এখন আমরা সেল করি না, সো আমাদের সিওজিএস বলে এখনো কিছু হয় না। সো আমাদের ব্যালেন্স কত হলো, আগের 1000, এই যে এই 1000 প্লাস হচ্ছে এই 2200, এই ক্যালকুলেশনটা টোটাল 3200 হচ্ছে अवेलेबल ফর সেল। স্টিল আমরা কোনো সেল করিনি, সো অগাস্ট 24 আর একটা পারচেজ করলাম 30 ইউনিটস, 120 ডলার টাকা পার ইউনিট, টোটাল 3600 এর আমরা পারচেজ করলাম। তো খেয়াল করেন, সো ব্যালেন্স যে এই পারচেজের আগের যে ব্যালেন্সটা আছে আমাদের টোটাল ইনভেন্টরি ব্যালেন্স, সেটার সাথে আমরা এখন এই পারচেজটা যোগ করলাম, তার মানে এই 6800 রাইট নাও अवेलेबल ফর সেল, কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল। সেপ্টেম্বর 10 এ আমরা সেল করলাম, 10 এ সেল করলাম কত ইউনিটস আমরা দেখছি, সেল করলাম 55 ইউনিটস। সো 55 ইউনিটস 55 ইউনিটস আমরা কভার করব কিভাবে, যেহেতু ফিফো মেথড, এই 10 যাবে, এই 20 হোল, ওকে, তার মানে হচ্ছে 30, এখান থেকে 25, তার মানে হচ্ছে 10 ইউনিটের কস্টিং হবে 100, 20 ইউনিটের কস্টিং 110, আর 25 ইউনিটস এর কস্টিং হচ্ছে 120। খেয়াল করেন 10 ইউনিটের কস্টিং 100, 20 ইউনিটের কস্টিং হচ্ছে 110, যেটা আমরা এপ্রিলে পারচেজ করেছি। অগাস্টের 30 ইউনিটস থেকে আমরা 25 সেল করেছি, যেহেতু ফিফো মেথড ফলো করছি আমরা সেটা অ্যাসিউম করছি 25 120 রেটে, টোটাল 6200।
সো 6200 সিওজিএস হলো, আমার অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 6800, তার মানে আমার এখন আর ব্যালেন্স রইল 600। ওকে, 600 হচ্ছে এখন অ্যাভেলেবল ফর সেল, অথবা সর্ট অফ ভ্যালু অফ ইনভেন্টরি ক্যারিড ফরওয়ার্ড। নভেম্বর 27 আমরা আবার পারচেজ করলাম 40 ইউনিটস এবং 30 পার ইউনিট। সো 5200 টোটাল পারচেজ কস্ট আমার এই ব্যালেন্সের সাথে। এখন আমরা এই ব্যালেন্স ছিল ইউনিটে 5, প্রত্যেকটার ইউনিট কস্ট 120 600, আর নতুন পারচেজ 40, ইউনিট কস্ট হচ্ছে 130। সো আমাদের 5800, এটা হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি। সো এই অ্যামাউন্ট আমার সিওজিএস। সো এটা হচ্ছে পারপেচুয়াল ফিফো মেথড। যখন আমরা সেল করছি ঠিক তখনই আমরা সিওজিএস টা ক্যালকুলেট করছি। কারো কোনো কোশ্চেন? হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। লাইকওয়াইজ পারপেচুয়াল অ্যাভারেজ মেথড, সেখানে আমরা প্রতিটা পয়েন্টে অ্যাভারেজ ক্যালকুলেশন করব। যেহেতু আমার এই জানুয়ারি 1 থেকে নভেম্বর 27 এর মাঝামাঝি সেপ্টেম্বর 10 তারিখে আমরা সেল করেছি, আমরা এই সেপ্টেম্বর 10 তারিখে সিওজিএস টা ক্যালকুলেট করব। দেখেন আগের মতো জানুয়ারি 1 তারিখেরটা সিম্পলি অ্যাভারেজ কস্ট 100 টাকা, কারণ হচ্ছে আমরা ইউনিট পারচেজ করেছিলাম, আমাদের ছিল 10 ইউনিট, প্রত্যেকটা কস্টিং 100 করে। সো এটাই আমার অ্যাভারেজ কস্টিং। আমরা ব্যালেন্স হচ্ছে ইন ইউনিটস এন্ড কস্ট, আমার 10 ইউনিট হচ্ছে 10, কস্ট হচ্ছে 100, টোটাল হচ্ছে আমার 1000 হচ্ছে আমার এখানে ব্যালেন্স। অর্থাৎ এখন সেল হয়নি। এপ্রিল 15 পারচেজ করলাম 20, 110, টোটাল হচ্ছে 2200। এখন খেয়াল করেন আমার আগের ইউনিট ছিল 10, ওকে, জানুয়ারি 1 এর বিগিনিং 10, এখন করলাম পারচেজ 20, টোটাল ইউনিট হলো 30। সো এই 30 ইউনিট হলো টোটাল ইউনিট, যেটা আবার এভারেজ কস্টিং, আমরা এভারেজ ইউনিট কস্ট বের করব। তাহলে কি হবে, এই 1000, ওকে, এই 1000 যোগ হচ্ছে 2200, আমার অ্যাভেলেবল ফর সেল এর জন্য আমার এই 30 ইউনিটের টোটাল কস্ট হচ্ছে 1000 প্লাস 2200, 3200। তাহলে পার ইউনিট কস্টিং কত, 3200 কে আমরা যদি 30 দিয়ে ডিভাইড করি, আমরা 106.647 এই অ্যামাউন্টটা পাচ্ছি। আমাদের ব্যালেন্স কি, আমরা এখনো কোনো সেল করিনি, তাহলে ফুল 30 ইউনিটসে আমাদের ইউনিট ব্যালেন্স, আর পার ইউনিট কস্ট হচ্ছে আমরা যে এই এভারেজ কস্টিংটা বের করলাম সেটা। সো আমাদের সেম 3200 আর এই 3200 সেল, কারণ আমরা এখনো কোনো সেল করিনি। আগস্ট 24 আমরা 30 ইউনিটস পারচেজ করেছি এট 120 পার ইউনিট। এখন এভারেজ কস্টিং কত, আমাদের আমাদের ব্যালেন্স হচ্ছে 3200, পারচেজ 3600, টোটাল হচ্ছে 3800, সরি 6800। ইউনিট অ্যাভেলেবল কত, আগে ছিল ইউনিট 30, ওকে, এখন পারচেজ করলাম 60। তার প্রতিটার ইউনিট কস্ট কত হলো, 6800 কে আমরা 60 দ্বারা ভাগ করলাম, 113.33, ওকে। এখনো কোনো সেল হয়নি, সো আমার ব্যালেন্সও এখন 60 ইউনিট সবটুকুই আছে, এবং 60 ইউনিটের প্রত্যেকটার এভারেজ কস্ট হচ্ছে 113.33। আমরা এটা ক্যালকুলেট করলাম 6800। না, সেপ্টেম্বর 10 যেহেতু আমরা সেল করেছি 55 ইউনিটস, তাহলে আমার এই সেল করার আগ পর্যন্ত আমার এভারেজ কস্টিং হচ্ছে পার ইউনিট 113.33, যেহেতু আমরা এভারেজ কস্টিং মেথড ফলো করছি। সো 55 ইউনিটস কে আমরা 113.33 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সিওজিএস 6233। আর আমাদের সেল করার আগ পর্যন্ত হাতে ছিল 60 ইউনিট, আমরা সেল করলাম 55, তার মানে আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম 5 ইউনিট, ওকে। সে 5 ইউনিটস এর পার ইউনিটের এভারেজ কস্টিং হচ্ছে 113.33, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 113.33, এটা হচ্ছে ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড। এতটুকু সিওজিএস হয়ে গেল। 60 ইউনিটের মধ্যে এই 55 is accounted for COGS and the remaining 5 units are accounted for inventory carried forward. Okay. না, নভেম্বর 27 আমরা আবার পারচেজ করলাম 40, 130 এ, আমাদের টোটাল কস্ট 5200, আর ক্যারি ফরওয়ার্ড ব্যালেন্স হচ্ছে 567 আপ টু দিস নভেম্বর 27। সেই 567 আর 5200 যোগ করলে হচ্ছে 5767। আমার কোয়ান্টিটি কত, আমার হচ্ছে ব্যালেন্স ছিল 5, আবার পারচেজ করেছি 45, তার মানে 45 দিয়ে আমি যদি এই অ্যামাউন্টটা কোত্থেকে আসলো, এই 567 যোগ করলে এই 5200, এই অ্যামাউন্টটাকে আমি যদি 45 দিয়ে ভাগ দিই, নতুন করে পার ইউনিট কস্টিং পেয়ে যাব 128.156।
সো আমার যেহেতু এই মুহূর্তে কোনো সেল হয় নাই, সবটুকু আমার ব্যালেন্স, সবটুকু কোয়ান্টিটি আমার ব্যালেন্স চলে গেল। খেয়াল করেন যেহেতু আমরা ডিফারেন্ট রেটে পারচেজ করেছি, সো আমাদের এভারেজ কস্টিংটা চেঞ্জ হচ্ছে। আর এটাই ওভারটাইম বাড়ছে, কারণ আমরা খেয়াল করেছি আমাদের ওভারটাইম আমরা ইউনিট কস্ট ইনক্রিজ, যদি ওভারটাইম ইউনিট কস্ট ডিক্রিজ করতো তাহলে এই এভারেজ কস্টিংটা ওভারটাইম ডিক্রিজ করতো। হ্যাঁ বলেন, কেউ একজন কোশ্চেন করবেন? আবির আহমেদ। স্যার এটা কি 128 হবে না 48 ইনটু 45 ইনটু 128.156? সরি, এখানে হ্যাঁ 45 ইন্টু 128.156। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আবির আহমেদ। জি না স্যার, জি না স্যার। এটাই তো ছিল আপনার কোশ্চেন, তাই তো? হ্যাঁ সরি, এটা জি স্যার। টাইপিং মিস্টেক ছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে এভারেজ। সো আমরা দেখছি পারপেচুয়াল, যদি আমরা ইনভেন্টরি সিস্টেম ফলো করি সেক্ষেত্রে পারপেচুয়াল ফিফো আর পারপেচুয়াল এভারেজ। পারপেচুয়াল ফিফোতে আমরা যখনই যে মুহূর্তে সেল করছি ঠিক ওই দিনেই আমরা সিওজিএস বের করছি। এর ঠিক সেল করার পর যে মুহূর্তে সেল করছি সেই মুহূর্ত পর্যন্ত আমার কি কি কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এবং প্রত্যেকটা কোয়ান্টিটির কস্টিং, ইউনিট কস্টিং কত, সেই অনুযায়ী আমরা চিন্তা করি আমরা কতটুকু আমাদের সেল হয়েছে, সেই অনুযায়ী আমরা সিওজিএস বের করি। খেয়াল করেন পারপেচুয়াল ফিফো আর এভারেজ পিরিয়ডিক ফিফোতে সিওজিএস এবং এন্ডিং ইনভেন্টরি ভ্যালু সেম হবে। পারপেচুয়াল ফিফো অথবা পিরিয়ডিক ফিফোতে আমার এই সিওজিএস এবং এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন ভ্যালু সেমই হবে। দেখেন আমরা যদি আমাদের মেইন ম্যাথে যাই, দেখেন এটা ছিল আমাদের পিরিয়ডিক ফিফো। এই পিরিয়ডিক ফিফোতে আমাদের ইনভেন্টরি হচ্ছে 5800, সিওজিএস 6200। ঠিক আমাদের পারপেচুয়ালও কিন্তু সেমই। পারপেচুয়াল ফিফোতেও দেখেন সিওজিএস হচ্ছে 6200 আর এন্ডিং ইনভেন্টরি 5800, কিন্তু এভারেজ মেথডের ডিফারেন্স চলে আসবে। কারণ আমরা যখন পিরিয়ডিক এভারেজ করি তখন হচ্ছে আমরা বছর আমরা যে মুহূর্তে যে পিরিয়ড শেষ হওয়ার পরে এটা কোয়ার্টারলি অথবা হাফ ইয়ারলি অথবা ইয়ারলি পিরিয়ড শেষে আমরা দেখি কি কোয়ান্টিটি আমাদের অ্যাভেলেবল থাকার কথা ছিল এবং সেই কোয়ান্টিটি গুলো টোটাল কস্ট কত, দ্যাট মিন্স কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তখন আমরা এভারেজ কস্ট বের করি, অর্থাৎ হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ডিভাইড বাই টোটাল কোয়ান্টিটি অ্যাভেলেবল ফর সেল। ওকে, বাট এই পারপেচুয়াল এভারেজে আমরা কিন্তু আমাদের এভারেজ রেটটা চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে হচ্ছে আমরা যে মুহূর্তে সেল করছি যদি পারপেচুয়াল ঠিক ওই মুহূর্তে আমরা সিওজিএস এবং ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, ঠিক ওই মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ডিভাইড বাই ঠিক ওই সেলিং পয়েন্টে আমার কোয়ান্টিটি অ্যাভেলেবল ফর সেল কত, সেটা সে দুটো হিসাব নিয়ে আমরা এভারেজ বের করে থাকি। তার মানে বেসিক্যালি আমাদের এই 6800 কে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমার ওই মুহূর্তে টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 6800 সেল করার পর্যন্ত, এন্ড অ্যাভেলেবল গুডস হচ্ছে কোয়ান্টিটি অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 60। 6800 কে 60 দিয়ে ভাগ দিলে আমরা আসলে 113.33 পাবো। তাহলে 55 ইউনিটস কে আমরা যেটা সোল্ড সেটাকে এভারেজ ইউনিট কস্ট দ্বারা মাল্টিপ্লাই করলাম, এই অ্যামাউন্টটা পেলাম। আর হচ্ছে যেটা আমার সোল্ড হয় নাই ইনভেন্টরিতে আসে আমাদের অ্যাজাম্পশন, সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম। খেয়াল করেন আমরা যদি এভারেজ মেথড আমরা দেখি, নরমাল পিরিয়ডিক এভারেজ দেখেন এভারেজ কস্টিং হচ্ছে 120। খেয়াল করেন এভারেজ কস্টিং আমাদের সিওজিএস আসছে 6600। ওকে, কিন্তু আমার পারপেচুয়াল যে এভারেজটা সেখানে সিওজিএস হলো 6233। তো ডিফারেন্স এখানে, ডিফারেন্স পারপেচুয়াল এভারেজ এবং পিরিয়ডিক এভারেজের ডিফারেন্সটা থাকবে, কিন্তু পারপেচুয়াল ফিফো আর পিরিয়ডিক ফিফোতে আমার ডিফারেন্স থাকবে না। মাঝে মধ্যে কোম্পানি আমরা ওকে আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম সেখানে একটা অ্যাজাম্পশন ছিল কোম্পানি তার ইনভেন্টরি ফিজিক্যালি কাউন্ট করবে, কিন্তু যদি ফিজিক্যালি ইনভেন্টরি কাউন্ট করতে না পারে তাহলে কি হবে? যেমন যদি গুডস গুলো ডিস্ট্রয়েড হয়ে যায় বাই ফায়ার অথবা ফ্লাড, অথবা কোম্পানি কোয়ার্টারলি অথবা মান্থলি অথবা সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, অন দ্য আদার হ্যান্ড এই প্রতিটা সময় ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট করা কিন্তু কমপ্লেক্স, টাইম কনজিউমিং এবং কস্টলি। বাট কোম্পানি ইয়ার এন্ডে গিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটি কাউন্ট করছে, তাহলে আমরা ইন দ্য মিন টাইম কোয়ার্টারলি বা সেমি অ্যানুয়ালি অথবা মান্থলি যে স্টেটমেন্ট গুলো তৈরি করছি
তখন আমরা সিওজিএস কিভাবে শো করব অথবা ইনভেন্টরি কিভাবে শো করব, কত ভ্যালু, যেহেতু আমরা ফিজিক্যাল কাউন্ট করছি না, তখনই কোম্পানি এই ইনভেন্টরি এস্টিমেট করে, ইনভেন্টরি ভ্যালুটাকে এস্টিমেট করে কিছু মেথড ফলো করে। একটা হচ্ছে গ্রস প্রফিট মেথড আর একটা হচ্ছে রিটেল মেথড, রিটেল ইনভেন্টরি মেথড। সো গ্রস প্রফিট মেথড কি বলে? গ্রস প্রফিট মেথড বলে কোম্পানি তার সেটা সেলস থেকে, সেলস সেখান থেকে সে একটা এস্টিমেটেড গ্রস প্রফিট ক্যালকুলেট করে, যে আমার টোটাল সেলস কত, নিট সেলস কত, সেখান থেকে আমার কি পরিমাণ গ্রস প্রফিট, অর্থাৎ কি সেলস এর 20% গ্রস প্রফিট নাকি 30% নাকি 10% গ্রস প্রফিট। তার মানে আমরা কি জানি, আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ফর এক্সাম্পল একটা নিউ শীট আমি নিই, ওকে। সো সেলস রেভিনিউ, ওকে, এটা হচ্ছে সিওজিএস। সো আমরা সেলস রেভিনিউ 20,000, আর এখানে হচ্ছে আমার গ্রস। সো আমরা সেলস রেভিনিউ এখানে ধরুন 10,000, ওকে। সো সেলস রেভিনিউ থেকে আমরা যদি সিওজিএস পাই তাহলে গ্রস প্রফিট পাচ্ছি। সো গ্রস প্রফিট মেথড বলে। অন্যথায় আমরা কি করতে পারি, যে সেলস রেভিনিউ আমরা যদি একটা ওয়ার্ডে দেখাই, okay, revenue minus COGS equals to gross profit. সেম এটা একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনে আমরা যদি বলি যে আমরা যদি জাস্ট গ্রস প্রফিট কে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে সেলস রেভিনিউ মাইনাস গ্রস প্রফিট সমান সমান আমাদের সিওজিএস। তার মানে গ্রস প্রফিট মেথডে কোম্পানি কি করে, তার এখানে এটা নিট সেলস চিন্তা করেন, আর তার এই গ্রস প্রফিটটা সে এস্টিমেট করে। সেটা কিভাবে এস্টিমেট করে, সেলস রেভিনিউ কত পার্সেন্ট তার গ্রস প্রফিট হয়, 20% বা 30%, সেটা তার হিস্ট্রিক্যাল এক্সপিরিয়েন্স সেটা বলে দিব, অথবা পিআর যে কোম্পানিগুলো আছে তাদের আসলে গ্রস প্রফিট রেট কত সেখান থেকে এসে জানবে। সো ধরেন সেল করলো 100 টাকা, তার এস্টিমেশন হচ্ছে গ্রস প্রফিট মার্জিন হবে 20%, তার মানে গ্রস প্রফিট হচ্ছে 20। তাহলে 100 থেকে 20 গ্রস প্রফিট বাদ দিলে বাকিটাই আমার সিওজিএস। সো আমার সিওজিএস কে আমি যদি এখন আমরা জানি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল minus COGS equals to ending inventory. So এই COGS টা আমরা এখন cost of goods available for sale থেকে মাইনাস করলে আমরা ending inventory পেয়ে যাই। cost of goods available for sale আমরা তো জানি in beginning inventory প্লাস হচ্ছে ওই সময় পর্যন্ত যত পারচেজ করলাম সব পারচেজের যোগফল। সো তাহলে কি আমরা স্টেপগুলো দেখেন, আমি একটু আগে যা ওয়ার্ডে দেখালাম সেটাই। কোম্পানি কি কি প্রয়োজন, রিকোয়ার্ড হচ্ছে নিড সেলস ইনফরমেশন, cost of goods available for sale which is actually beginning inventory plus all the purchases up to the point, and estimated gross profit rate প্রয়োজন। কারণ হচ্ছে আমি যদি এখন এক্সেলে গ্রস প্রফিট কে ওকে নিয়ে যাওয়ার পরে, তার মানে আমি সেলস রেভিনিউ থেকে আমি গ্রস প্রফিট মাইনাস করলে আমরা পেয়ে যাব COGS. So gross profit কত, আমরা যদি বলি gross profit is sales revenue 20%, okay, তার মানে হচ্ছে আমার হচ্ছে gross profit 4,000. So what is COGS? Sales revenue minus gross profit is a COGS 16,000. So need sales থেকে estimated gross profit minus করলে আমরা estimated COGS পাচ্ছি। ঠিক এটাই, need sales থেকে আমার estimated gross profit minus করলে আমরা estimated COGS পেলাম, and সেই estimated COGS টা আমরা cost of goods available for sale থেকে minus করলে আমরা estimated cost of ending inventory পেলাম। দেখেন এখানে সেই cost of goods available for sale থেকে আমরা যে COGS টা estimate করলাম কত, আমাদের estimate করলাম 16,000, সেই 16,000 minus করলে আমরা পেয়ে যাব cost of estimated cost of ending inventory. এটা হচ্ছে গ্রস প্রফিট মেথড। কারণ কোম্পানি ওই সময় ফিজিক্যালি তার ইনভেন্টরি কাউন্ট করতে পারছে না, ইম্পসিবল সর্ট অফ ফায়ারের কারণে ডিস্ট্রয়েড হয়ে গেছে, অথবা কোয়ার্টার কস্ট মিনিমাইজ করার জন্য ওই কোয়ার্টারলি পিরিয়ড সে হয়তো ক্যালকুলেট করছে না, পিরিয়ড বছর শেষে সে হয়তো ক্যালকুলেট করবে। সো একটা এক্সাম্পল দেখি, দেখেন Ragnar company's records for generation net sales of 2 lakh, beginning inventory 40,000, cost of goods purchased 1,20,000,
দ্য কোম্পানি, তার মানে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস পারচেজ, এই দুটো হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 1,60,000। আর নিট সেলস হচ্ছে 2 লাখ। The company expects to earn a 30% gross profit rate, তার মানে নিট সেলস এ 30% গ্রস প্রফিট হবে। তো নিট সেলস এর নিট সেলস হচ্ছে 2 লাখ, 2 লাখে যদি 30% গ্রস প্রফিট হয় তাহলে 2 লাখে 30% কত হয় 60,000। ওকে, 60,000 গ্রস প্রফিট, আর এই 2 লাখ মাইনাস 60,000 1,40,000 হচ্ছে সিওজিএস। খেয়াল করেন নিট সেলস 2 লাখ, লেস এস্টিমেটেড গ্রস প্রফিট হচ্ছে 30% অফ দ্য 2 লাখ, দ্যাট মিন্স 60,000। ওকে, নাও এই সেলস থেকে এস্টিমেটেড গ্রস প্রফিট মাইনাস করলে আমরা এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড পাবো 1,40,000। নাও এই এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে মাইনাস করলে আমরা এন্ডিং ইনভেন্টরি পাবো। সো অ্যাভেলেবল ফর সেল এর ভ্যালু কত, বিগিনিং ইনভেন্টরি 40 প্লাস হচ্ছে কস্ট অফ গুডস পারচেজ 1,20,000, টোটাল হচ্ছে 1,60,000 কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে আমরা যে এস্টিমেটেড সিওজিএস টা বের করলাম সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি। সো দিস ইজ দ্য গ্রস প্রফিট মেথড। কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আপনার কি আছেন নাকি নাই? আমি কথা বলা এতক্ষণ পরে রিপ্লে আসে কেন? আপনার কি জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করে মুভি দেখছেন অথবা কাজ করছেন এমন কিছু? স্যার মাইক অন করতে করতে একটু টাইম লাগে। ও আচ্ছা আচ্ছা। সো দ্য সেকেন্ড মেথড সেটা হচ্ছে রিটেল ইনভেন্টরি মেথড। রিটেল ইনভেন্টরি মেথড কোম্পানি তার যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল সেটার সে একটা কস্ট ভ্যালু এবং রিটেল ভ্যালু ক্যালকুলেট করে রাখে, মেনটেন করে। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের কস্ট ভ্যালু এবং রিটেল ভ্যালু। রিটেল ভ্যালুটা হচ্ছে আসলে ওই ইনভেন্টরি গুলোর মার্কেট ভ্যালু, অর্থাৎ কোন প্রাইসে সেল করা যাবে, সেল ভ্যালু। সো সে যে গুডস গুলো তার কাছে অ্যাভেলেবল আছে সেল করার জন্য সেগুলোর কস্টিং তো জানি, কত কোনটা কত ইউনিট কোন প্রাইসে পারচেজ করেছে সেটা তো জানি, আর কোন প্রাইসে সেল করতে পারবে এখন সেটা সে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করলে সে রিটেল ভ্যালু পাবে। ফর এক্সাম্পল আমার কাছে 100 কোয়ান্টিটি মার্কার আছে, আমি প্রত্যেকটা 8 টাকা দরে কিনেছি, তাহলে আমার এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের টোটাল ভ্যালু হচ্ছে 100 মাল্টিপ্লাইড বাই 8, 800 টাকা। এখন আমরা এই 100 মার্কারই আমি এখন মার্কেটে সেল করতে পারবো, রিটেল প্রাইস হচ্ছে 12 টাকা করে। তাহলে আমার এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের রিটেল ভ্যালু হবে 100, যেটা আমার মার্কারের সংখ্যা, মাল্টিপ্লাইড বাই 12, অর্থাৎ হচ্ছে 1200 হচ্ছে আমার টোটাল রিটেল প্রাইস। সো কোম্পানি এই জায়গায় অ্যাভেলেবল ফর সেলের আমি যদি এক্সেলে শো করি, যেমন ধরেন হচ্ছে মার্কার 100, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি ইউনিট কস্ট রিটেল প্রাইস। সো ইউনিট কস্ট ধরেন 8 টাকা, রিটেল প্রাইস হচ্ছে 12 টাকা। ওকে, সো এই কোম্পানির এখন হচ্ছে এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের এখন এখানে হচ্ছে কস্টিং এ কত হবে, কস্ট টোটাল হবে, কস্টিং হবে 800, আর রিটেল প্রাইস তার ভ্যালু হবে 12 মাল্টিপ্লাইড বাই 100, 1200। এখন কোম্পানি চাইলে একটা রেশিও ক্যালকুলেট করতে পারে। রেশিওটা কি? রেশিও হচ্ছে কস্ট টু রিটেল রেশিও। কস্ট টু রিটেল রেশিও মানে হচ্ছে এই অ্যাভেলেবল ফর সেল গুডস অ্যাভেলেবল ফর সেলের কস্ট কত টোটাল, আর কস্ট ভ্যালু কত, আর রিটেল ভ্যালু কত। সো কস্ট ভ্যালু ডিভাইড বাই রিটেল ভ্যালু, সো 0.6667। এই জায়গায় এই রেশিওটা ইউজ করে কোম্পানি তার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু ক্যালকুলেট করতে পারে, কারণ সেটা নিট সেলস থেকে সে যদি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল রিটেল যে অ্যামাউন্ট আসে সে রিটেল থেকে যদি সে নিট সেলসটা বাদ দেয়। ওকে, আমরা রেশিওটা এখন একটু সরিয়ে রাখছি, রেশিওটা আমরা এখানে রাখি। সো ধরেন নিট সেলস হচ্ছে 600 ফর এক্সাম্পল কথা, তার মানে তার অ্যাভেলেবল ফর সেল রিটেল প্রাইসে 1200 আছে, সে সেখান থেকে সেল করলো 600, তার মানে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি এট রিটেল প্রাইস কত হবে,
ইনভেন্টরির আমার রিটেল প্রাইসে থাকার কথা 1200, আমি এখান থেকে সেল করেছি 600, তার মানে আমার আর এন্ডিং ইনভেন্টরি রিটেল প্রাইসে আছে 600 আছে। সো এন্ডিং ইনভেন্টরি রিটেল প্রাইসে 600, আর এখানে আমরা কস্ট টু রিটেল নামে একটা, সো খেয়াল করেন আমরা এই জায়গাটা ইরেজ করি। সো এন্ডিং inventory at retail 600 multiplied by, আমরা যদি করি ওকে 600, সেটা সেই রিটেলকে আমরা যদি এখন কস্ট টু রিটেল রেশিও, যেখানে আমাদের এক ইউনিট রিটেলের এক $1 রিটেল প্রাইসের এগেইনস্ট কস্ট হচ্ছে 0.66, তার মানে হচ্ছে এই $600 রিটেল প্রাইসের এগেইনস্ট কস্ট কত হবে, সেই 600 multiplied by 0.666, তার মানে যা আসে হচ্ছে সামথিং লাইক দ্যাট, যেমন আমাদের এটা আসবে কত। সো আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করতে পারি এন্ডিং ইনভেন্টরি এট কস্ট এন্ডিং ইনভেন্টরি আমাদের রিটেলে কত আছে, রিটেলে 600 আছে, অর্থাৎ হচ্ছে এন্ডিং ইনভেন্টরির সেলিং প্রাইসে, অর্থাৎ যে প্রাইস সেল করতে পারবো সে এসিউম করেন সে প্রাইসে আছে এত, কিন্তু আমরা জানি এন্ডিং ইনভেন্টরি যেগুলো আমার আছে সেগুলো প্রতিটা ইউনিটের কস্টিং ছিল 0.66, তার মানে আমি যদি এই রিটেল এন্ডিং ইনভেন্টরিকে আমি যদি এই রেশিওটা দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব 400, আমার হচ্ছে এন্ডিং ইনভেন্টরি এট কস্ট। এটাই আমাদের রিটেল মেথডের মেইন কথা। সো রিটেল মেথডে কোম্পানি কি করে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এট রিটেল, আমার কি পরিমাণ গুডস সেল করার জন্য রিটেলে আছে, যেমন আমাদের গুডস অ্যাভেলেবল ফর সেল রিটেল হচ্ছে 1200 মাইনাস নিট সেলস, তাহলে আমরা পেয়ে যাব এন্ডিং ইনভেন্টরি এট রিটেল। কেন এন্ডিং ইনভেন্টরি এট রিটেল পাচ্ছি, কারণ এখানেও কিন্তু যে গুডস আমার বিগিনিং এ ছিল প্লাস পারচেজ করে সবগুলোকে মার্কেট প্রাইস সেলিং প্রাইসে মাল্টিপ্লাই করে আমরা এই অ্যাভেলেবল ফর সেল এট রিটেলে পেয়েছি, রিটেল এই ভ্যালুটা পেয়েছি। সেখান থেকে নিট সেলস তো আমরা যে প্রাইসে সেল করেছি সেটাই আমরা, সো নিট সেলস মাইনাস করলে আমরা পাবো আমার এন্ডিং ইনভেন্টরি, বিকজ যা অ্যাভেলেবল ছিল সেখান থেকে সোল্ড বাদ দিলাম, আমরা এন্ডিং ইনভেন্টরি রিটেলে পাচ্ছি, কারণ এটাও রিটেল ভ্যালু এটাও রিটেল ভ্যালু, এই দুটো মাইনাস করে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু পাবো, রিটেল পাবো। ওকে, সো এখন আমার এই রিটেলটাকে এন্ডিং ইনভেন্টরি রিটেলকে আমরা কস্টে কনভার্ট করবো, কারণ আমরা জানি আমরা ইনভেন্টরিকে কস্টে শো করি না, রিটেল প্রাইসে শো করি না। যদি কখনো সাবস্টেনশিয়ালি ডিক্লাইন তার ভ্যালু, সেক্ষেত্রে আমরা হয়তো লোয়ার অফ কস্ট অর নিট রিয়েলাইজেবল ভ্যালু শো করি। অর্থাৎ হচ্ছে এখন সেই এই রিটেলকে আমরা কোন একটা রেশিও বের করতে হবে, অ্যাভেলেবল ফর সেলের কস্ট কত আমরা তো জানি, সেটা যখন আমরা পারচেজ করেছি তখন আমরা প্রত্যেকটা ইউনিট কস্ট সহ জানি, সো আমাদের কস্টিং কত আর রিটেল প্রাইস আমরা এখানে স্টেপ 1 ক্যালকুলেট করেছি। সো সেই রিটেল প্রাইস দিয়ে আমরা যদি এই অ্যাভেলেবল ফর সেলের কস্ট ভ্যালুকে আমরা ডিভাইড করি, আমরা কস্ট টু রিটেলের একটা রেশিও পাবো। এই কস্ট টু রিটেল রেশিও, উপরে হচ্ছে কস্ট, নিচে রিটেল। ওকে, উপরে হচ্ছে পয়েন্ট, আমাদের এখানে কি হলো এই যে 0.66, এটা হচ্ছে কস্ট, ডিভাইড বাই 1 হচ্ছে রিটেল। সো সামথিং ডিভাইড বাই 1 মানে থাকা না থাকা একই কথা। দেন এই রেশিওটা আমরা যদি এই এন্ডিং ইনভেন্টরি এট রিটেল কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এস্টিমেটেড কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, তার মানে এন্ডিং ইনভেন্টরি কস্ট এট এন্ডিং ইনভেন্টরি এট কস্ট পেয়ে যাব আমরা। আমরা যদি এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল আমাদের এখানে যা দেওয়া আছে, দেখেন কোম্পানির বিগিনিং ইনভেন্টরি কস্ট হচ্ছে 14,000, সেটা সেল করলে সে হয়তো 21,500 টাকা পাবে, অর্থাৎ হচ্ছে মার্কেট প্রাইস, রিটেল সেলিং প্রাইস। গুডস পারচেজ হচ্ছে, সে পারচেজ করলো, কস্ট হচ্ছে তার 61,000, সে মার্কেটে সেল করলে 78,500 টাকা পাবে। সো এই দুটো যোগ করলে হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল এট কস্ট, আর এই দুটো ভ্যালু যোগ করলে সে পাবে গুডস অ্যাভেলেবল ফর সেল এট রিটেল। সো এখন নিট সেলস হচ্ছে তার 70,000, সো রিটেল প্রাইসে তার কাছে গুডস অ্যাভেলেবল হচ্ছে 1 লক্ষ, এবং রিটেলে সে সেল করেছে, রিটেল প্রাইসে সেল করেছে 70,000। তার মানে যে ডিফারেন্সটা সেটা এন্ডিং ইনভেন্টরি অ্যাভেলেবল থেকে সেলস কোয়ান্টিটি বাদ দিলে বা সেলস ভ্যালু বাদ দিলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, যেহেতু এই ভ্যালুটা এই 1 লক্ষ রিটেল ভ্যালু, এই 70,000 রিটেল ভ্যালু, তাহলে এই 30,000 হচ্ছে এন্ডিং ইনভেন্টরি রিটেল ভ্যালু, অর্থাৎ সেলিং প্রাইসের ভ্যালু। কিন্তু আমরা ইনভেন্টরিকে তার কস্টে শো করব। ওকে, যদি আমরা কস্ট যদি কম হয়, সো আমরা এখন কস্ট টু রিটেল রেশিও কিভাবে বের করব, তার অ্যাভেলেবল ফর সেলের কস্ট হচ্ছে 75,000, রিটেল ভ্যালু হচ্ছে 1 লক্ষ, 75,000 কে আমরা 1 লক্ষ দ্বারা ভাগ দিলে আমরা পাবো 75%। সো আমরা এই রেশিওটা 0.75 অথবা 75% সেটা দ্বারা মাল্টিপ্লাই করব এন্ডিং ইনভেন্টরি এট রিটেলে কত আছে, রিটেলে আছে 30,000, সো আমরা এই 30,000 কে এই
0.75 যা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 22,500। এটা হচ্ছে মেইন ম্যাথ কথা। এখানে আমাদের একটা অ্যাজাম্পশন হচ্ছে, অ্যাজাম্পশন এই যে অ্যাভেলেবল ফর সেলে যে ইনভেন্টরি গুলো ছিল সেগুলোর প্রত্যেকটার যে কস্ট টু ডিফারেন্ট ইনভেন্টরি থাকতে পারে, কিছু মার্কার, কিছু পেন, ওকে ডিফারেন্ট আইটেম আছে, সেগুলোর কস্ট এবং ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির আইটেমের কস্ট এবং রিটেলের যে রেশিওটা, সেই রেশিওটা এন্ডিং ইনভেন্টরিতে মেইনটেইন করা হচ্ছে। আমরা অ্যাসিউম করে নিচ্ছি এখানে যদি এখানে যে 75% কস্ট টু রিটেল পেলাম আমরা, ফর এক্সাম্পল কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও হচ্ছে 70%, কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও 75%, আবার কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও হচ্ছে 80%। সো 70, 75, 80 তিনটার এভারেজ করলে 70% পাবো। এবং আমরা এসিউম করছি এই 30,000 যে এন্ডিং ইনভেন্টরি রিটেল ভ্যালু, সেখানেও কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও 70, কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও অ্যাকচুয়ালি 80 এন্ড কিছু গুডস এর কস্ট টু রিটেল রেশিও অ্যাকচুয়ালি 75% আছে। এটা যদি না হয় তাহলে এটা হচ্ছে ইনঅ্যাকুরেট হবে এই ভ্যালুটা। বাট আমরা সিম্পলিসিটি খাতিরে আমরা ধরে নিচ্ছি এই available for sale ডিভাইড বাই রিটেল, সেখানে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি বা ইন্ডিভিজুয়াল যে ক্যাটাগরিক্যাল ইনভেন্টরিজ আছে সেগুলো যে কস্ট টু রিটেল রেশিও এন্ডিং ইনভেন্টরিতে তারা সেম রেশিওতেই থাকছে, এটা আমরা এসিউম করে নিচ্ছি। আর কার কোনো কোশ্চেন? হ্যালো, আছেন আপনারা? জি স্যার, বুঝেছি স্যার। ওকে, কোনো কোশ্চেন নাই? স্যার স্টেপ 2 আবার একটু রিপিট করেন। এখানে এই স্লাইডে না আগের স্লাইড? স্যার এই স্লাইডে। আচ্ছা, আমাদের স্টেপ দেখেন, আগের স্লাইডে দেখেন স্টেপ 1 এ কি ছিল? স্টেপ 1 হচ্ছে available for sale goods available for sale at retail price, সেখান থেকে আমরা নেট সেলস বাদ দিলে আমরা পাবো এন্ডিং ইনভেন্টরি at retail price। ওকে, স্টেপ 2 তে হচ্ছে available for sale কস্ট, যেহেতু এটা রিটেল প্রাইসে আছে সেটাকে আমরা কস্ট কনভার্ট করতে হবে কস্ট ভ্যালুতে কিভাবে কনভার্ট করব? যেহেতু এটা এন্ডিং ইনভেন্টরি, সো আমরা এই ইনভেন্টরি আমাদের যা अवेलेबल ছিল সেগুলোর কস্ট কত ছিল এবং সেগুলোর রিটেল কত ছিল, এই কস্ট কে রিটেল দ্বারা ভাগ দিলে আমরা কস্ট টু রিটেল রেশিও পাবো। ওকে, এটা রেশিও, এই রেশিওটা দিয়ে আমরা এই মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ঠিক এই স্টেপ 2 টাই এখানে আসছে। কস্ট টু রিটেল রেশিও কি হবে? available for sale goods available for sale cost value 75,000 divided by goods available for sale retail value হচ্ছে 1 লাখ, তাহলে আমরা পাবো 75%। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, খেয়াল করেন। স্যার এই রিটেল প্রাইসটা কি বলা থাকবে? বুঝি নাই। স্যার রিটেল প্রাইস ইউনিট কস্টে কি বলা থাকবে? অবশ্যই রিটেল প্রাইস না বলা থাকলে আপনি কোথায় পাবেন রিটেল? আপনাকে রিটেল ইউনিট কস্ট বলে দিয়ে দিতে হবে অথবা রিটেল টোটাল ভ্যালু দিয়ে দিতে হবে। সো রিটেল ধরেন এটা হচ্ছে রিটেল প্রাইস। ওকে, রিটেল প্রাইস 600, এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে 600। ওকে, আমরা যদি ডিভাইড করি এখানে হচ্ছে 1, এটা হচ্ছে রিটেল প্রাইস, আর 0.66 হচ্ছে কস্ট প্রাইস। ওকে, সো কস্ট খেয়াল করেন। সো এন্ডিং ইনভেন্টরি এট রিটেল প্রাইস হচ্ছে টোটাল 600। ওকে, এটার সাথে আমরা রেশিওটা কস্ট টু রিটেল রেশিওটা মাল্টিপ্লাই করলাম। এখন এই 1 এর সাথে 1 হচ্ছে রিটেল প্রাইসের ক্যাটাগরিতে আছে, আর কস্ট হচ্ছে এই 0.6 হচ্ছে কস্ট ক্যাটাগরিতে আছে। তাহলে আমরা এই রিটেল প্রাইস এবং এই রিটেল প্রাইস যদি কাটাকাটি করে ফেলি তাহলে এটাও চলে গেল। ওকে, উপরে নিচে এই দুটো অ্যামাউন্ট, তাহলে আমাদের কি থাকলো 600 মাল্টিপ্লাইড 0.66 কস্ট। তার মানে আমাদের এটা যে আমরা এন্টার দিই, ওকে, সমান 400 কস্ট। তার মানে অ্যাকচুয়ালি এই $400 হচ্ছে আমার কস্ট ভ্যালু। সো এই জন্যই আমরা হচ্ছে ইনভেন্টরি যখন রিটেল ভ্যালুতে ক্যালকুলেট করি, ইনভেন্টরি রিটেল ভ্যালু ক্যালকুলেট করার পরে আমরা এই কস্ট টু রিটেল রেশিওটা ক্যালকুলেট করি, তখন আমরা কস্ট টু রিটেল রেশিও দ্বারা ইনভেন্টরি রিটেল ভ্যালু মাল্টিপ্লাই করলে ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি আমরা কস্ট ভ্যালু কস্টে আমরা এটাকে ভ্যালু ডিটারমাইন করতে পারি। কোনো কোশ্চেন? না স্যার। সেকশন এ এবং সি দুই সেকশনে সবাই মানে স্টুডেন্টরাই তো আছে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে, কারণ ক্লাস তো 9:30টায় আমি দিয়েছি।
সবাই তো জানে। সো আমরা একটু খেয়াল করি, একটা ছোটখাটো একটা ম্যাথ মনে হয় আমি করে রেখেছি, দেখি এটা। দেখেন আমরা একটু হালকা টাচ দিই, একটা ম্যাথ, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের উপরেই। অক্টোবর 1-এ তার বিগিনিং ইনভেন্টরি ছিল, ডেট, ওকে, দিস ইজ দ্য ডেট, এক্সপ্লেনেশন, ইউনিটস, ইউনিট কস্ট অফ সেলিং প্রাইস, টোটাল কস্ট এন্ড টোটাল সেলস নিয়ে আলাদা করে নিয়েছি। অক্টোবর 1-এ বিগিনিং ইনভেন্টরি ছিল 60, ইউনিট কস্ট ছিল 24, সো টোটাল কস্ট হচ্ছে আমরা জানি এই ইউনিটকে এটাতে মাল্টিপ্লাই করলে। এভাবে তার অক্টোবর 9-এ একটা পারচেজ, অক্টোবর 11-এ একটা সেল ছিল, অক্টোবর 17-এ পারচেজ, অক্টোবর 22 একটা সেল, 25 আবার পারচেজ এন্ড 29 হচ্ছে সেল করলো। আমরা সেল গুলো সেলস রেভিনিউ আলাদা করলাম, আর হচ্ছে কস্টিং গুলো আলাদা করলাম। সো টোটাল কস্ট হচ্ছে আমার 8690। দ্যাট মিন্স দিস ইজ আওয়ার cost of goods sold, goods available for sale. This is the total cost of goods available for sale. আর এই অ্যামাউন্ট হচ্ছে আমার সেলস রেভিনিউ, যেটা টোটাল সেল করলাম, এটা সেলস রেভিনিউ ডিউরিং দিস পিরিয়ডটা। এখন আমরা চাইলে আমরা ফিফো অথবা এভারেজ যে কোনো কস্ট মেথড ফলো করে আমরা এখানে আমার কস্ট অফ গুডস সোল্ড এন্ড এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করতে পারি। যদি আমার সবগুলোই সেল হতো তাহলে এটা এই 8690 এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। বাট আমরা দেখি কতটুকু সেল করলাম। আমাদের আমাকে শুনতে পাচ্ছেন? স্যার পাচ্ছি। জি স্যার, আমার যে শুনতে পাচ্ছি। ইন্টারনেট একটু আনস্টেবল হয়েছে, এই জন্য আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো এই জন্য। অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 330। কিভাবে পেলাম আমরা বিগিনিং যোগ করলাম এন্ড বিগিনিং সাথে যতগুলো পারচেজ ছিল, দেখেন ব্ল্যাক কালার গুলো, সেগুলো যোগ করলাম, 330 ইউনিটস পেলাম। ইউনিট সোল্ড কতটুকু সেল করলাম, আমরা ব্লু কালার যেগুলো সেল করেছি 100 প্লাস 120 220 প্লাস 65 285 ইউনিট আমরা সেল করলাম। তার মানে আমরা সবটুকু সেল করি না। সবটুকু সেল না করলে এই অ্যামাউন্টটা পুরোটা আমার সিওজিএস হবে না, তার একটা পোরশন সিওজিএস হবে, এবং সেখান থেকে একটা পোরশন এন্ডিং ইনভেন্টরি ভ্যালু হবে। আমরা জানি 45 ইউনিটস। যদি ফিফো মেথড ফলো করি, আমরা কি করতে পারি, ফিফো মেথড ফলো করলে আমরা শুরু যে অ্যামাউন্টটা কোয়ান্টিটি আছে ইনভেন্টরি, সেগুলো আমরা সেল করেছি কনসিডার করে আমরা মুভ ফরওয়ার্ড করে আনটিল অল দ্য ইউনিটস 285 ইউনিটস সোল্ড আর অ্যাকাউন্টেড ফর। সো আমরা ফিফো মেথড ফলো করতে পারি, অথবা এভারেজ কস্টিং ফলো করতে পারি। খেয়াল করুন, ফিফো মেথড যদি ফলো করি, আমি এটাকে ওই টেবিলটাকে আবার নতুন করে তৈরি করেছি, জাস্ট ইউনিট এবং পারচেজ ইউনিট আর কস্টিং ইউনিট দ্বারা আমি কনসিডার করেছি। অক্টোবর 1-এ 60 ইউনিটস, আমার যেহেতু টোটাল কনসিডার করতে হবে, টোটাল ইউনিট সোল্ড 285 ইউনিটের জন্য আমি অ্যাকাউন্টিং করব, কস্টিং করব, তাহলে আমার প্রথম বিগিনিং ইনভেন্টরি 60 সবটুকুই ইউজ করতে হবে, যেহেতু ফিফো মেথড। ইউনিটস কাউন্টেড আমার 60, কস্টিং 24, টোটাল কস্ট হচ্ছে 1440। আমার 285 থেকে 60 গেলে আরো থাকে 225, ওকে, 225 ইউনিট। সো আমার পরবর্তীতে আমরা অক্টোবরে পারচেজ করেছি 120, আমার অ্যাকাউন্টিং করতে হবে 225 ইউনিটের, আমরা পারচেজ করেছি 120, তার মানে 120 পুরোটাই সেল করেছি। সো সেটা ইউনিট কস্টিং হলো 26, 3120। সো টিল নাও আমরা অ্যাকাউন্টিং করেছি, কাউন্ট করেছি 180 ইউনিট পর্যন্ত আমরা ইউনিট সোল্ড কস্ট ক্যালকুলেট করেছি। সো আমাদের আরো বাকি আছে হচ্ছে আপনার 285 থেকে 180 আমরা মাইনাস করি, তাহলে আমার থাকবে হচ্ছে 105 ইউনিট এখনো বাকি আছে। অক্টোবর 17 তারিখে আমরা পারচেজ করেছি হচ্ছে, আমরা চাইলে আরেকটা ঘর করতে পারি, ওকে, ইউনিটস টু কাউন্ট, ওকে। সো এখানে কি করতে পারি, আমরা চাইলে আমার 285 ছিল, 285 থেকে আমরা 60 মাইনাস করি 225। সো নাও এই 225 থেকে আমরা যদি 120 মাইনাস করি, আমাদের স্টিল 105 ইউনিট কাউন্ট করতে হবে। সো এই 105 ইউনিট থেকে আমরা পরবর্তী কাউন্ট করেছি 70, আমাদের 35, নাও 35 মাইনাস এই 35, আমাদের টোটাল কাউন্ট হয়ে গেছে। আর কোনো ইউনিটস স্টিল টু কাউন্ট, ওকে, ইউনিটস yet to count, ওকে। খেয়াল করেন, সো আমি কি বলছি, এই মুহূর্তে আমাদের আরো 105 ইউনিট কাউন্ট করা বাকি আছে। এই যে আমরা বের করলাম 105 ইউনিট এখনো কাউন্ট করা বাকি। পরবর্তী অক্টোবর 17 আমরা 70 ইউনিট কিনেছি। সো তার মানে আমার 105 কাউন্ট করতে হবে, আমরা পারচেজ করেছি 70, ফুল 70 ইউনিটস আমার এখানে কস্ট হিসেবে কনসিডার করব, 70 ইউনিটস এর কস্টিং, ওকে। একটু 70 ইউনিটস মাল্টিপ্লাই তার ইউনিট কস্ট হচ্ছে 27, এই দুটো একটু আলাদা করে রাখি আমরা, এই দুটো আমরা অন্য একটা, ওকে, 27 ইউনিট দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 1890 কস্টিং। আমাদের এই স্টিল আরো 35 ইউনিটস কাউন্ট করতে হবে ফর কস্ট পারপাস।
সো আমরা অক্টোবর 25-এ পারচেজ করেছি হচ্ছে 80 ইউনিট। সো 80 ইউনিটের সবটুকু আমাদের কনসিডার করার প্রয়োজন নেই, অনলি আমাদের 35 মিনিটস রিমেইনিং আছে। সো আমরা এই 35 মিনিটস কাউন্ট করলে আমরা টোটাল কাউন্টিং 285 হয়ে যাচ্ছে, আমাদের আসলে সেল হয়েছে 285। সো আমাদের এখানে কাউন্টিং নাম্বার অফ ইউনিট সোল্ড আর কমপ্লিটলি অ্যাকাউন্টেড ফর। সো আমরা বের করেছি এখানে ইউনিট, এটা হচ্ছে 28 ইউনিট ছিল, 28 ইউনিট প্রাইস ছিল। সো 35 কে 28 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেলাম 980। সো এই টোটাল কস্ট গুলো যোগ করলে আমরা পেলাম হচ্ছে সিওজিএস আন্ডার ফিফো মেথড। আর গ্রস প্রফিট কত পেলাম আমরা? গ্রস প্রফিট আমরা 3470 কিভাবে পেলাম? আমাদের এই যে রেভিনিউ, টোটাল সেলস রেভিনিউ 10,900, সেই 10,900 থেকে আমরা ফিফো মেথডের আন্ডারে যে সিওজিএসটা আসলো সেটা মাইনাস করলে আমরা পেলাম হচ্ছে 4000। দেখেন আমরা হচ্ছে 10,900 থেকে এটা এই অ্যামাউন্ট থেকে মাইনাস করলাম 7,430, আমরা ফিফো মেথডে আমাদের গ্রস প্রফিট পেলাম 3,470। সো এভারেজ কস্টিং তো সহজ, এভারেজ মেথড আমরা জানি। আমরা অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 8,690, আমাদের ইউনিটস অ্যাভেলেবল ছিল ফর সেল হচ্ছে 330। তাহলে আমার এভারেজ ইউনিট কস্ট কত? এই 8,690 কে আমরা এই নাম্বার অফ ইউনিটস অ্যাভেলেবল ফর সেল দ্বারা ভাগ দিলে আমরা এভারেজ ইউনিট কস্ট বের করতে পারবো। দেখেন এটা এভারেজ ইউনিট কস্ট আমরা কিভাবে পেলাম? 8,690 কে 330 দ্বারা ভাগ দিয়ে আমরা পেলাম এভারেজ ইউনিট কস্ট। সো এখন সিওজিএস আন্ডার এভারেজ মেথড, সেই এভারেজ ইউনিট কস্ট কে আমরা কত ইউনিট সেল করলাম সেটা দ্বারা মাল্টিপ্লাই করলে সিওজিএস আন্ডার দা এভারেজ মেথড পেয়ে যাবো। তাহলে দেখেন 7,505 কোথা থেকে আসলো? এই এভারেজ ইউনিট কস্ট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিট সোল্ড। সো আমার গ্রস প্রফিট কোথা থেকে আসলো? এখন হচ্ছে গ্রস প্রফিট আন্ডার দা এভারেজ মেথড, এই লাইনের কথা বলছি আমি। এটা আসবে এই 10,900, অর্থাৎ হচ্ছে আমার টোটাল সেলস রেভিনিউ মাইনাস হচ্ছে এভারেজ মেথডে আমার সিওজিএস কত? 7,505। তাহলে আমরা পেলাম 3,395। কোন কোশ্চেন বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। স্যার ইউনিটস ইয়েট টু কাউন্ট এটা কিভাবে বের করলেন? ইউনিটস ইয়েট টু কাউন্ট, সেটা হচ্ছে আমরা সেল করেছি কত ইউনিট? আমরা সেল করেছি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি কাউন্ট আমরা সেল করলাম কত? 285 ইউনিট, তাই তো? ওকে, 285 ইউনিট। তো 285 ইউনিটের মধ্যে আমরা অক্টোবর 1 তারিখের যে 60 ইউনিট বিগিনিং ছিল, সে আমরা যদি ফিফো মেথড ফলো করছি, আমরা তার মানে এই 60 ইউনিট সবার আগে সোল্ড হয়েছে। এই 60 ইউনিট যখন সোল্ড হয়েছে, তার মানে আমরা 285 মধ্যে অলরেডি 60 ইউনিটস কাউন্ট করলাম। আর বাকি রইলো কত ইউনিট কাউন্ট করতে হবে? এই 285 থেকে আমরা দেখেন এই 60 ইউনিট মাইনাস করলাম। সো আমি এখানে 285 লিখতে পারি হাতে কলমে, অথবা আমি চাইলে ফর্মুলা ইউজ করতে পারি। 285 মাইনাস আমি কতটুকু কাউন্ট করলাম সে অ্যামাউন্টটা, তাহলে আমার 225 ইউনিটস ইয়েট টু কাউন্ট। তার মানে হচ্ছে অক্টোবর 1 তারিখের শেষে আমি এতটুকু সিওজিএস হিসেবে কনসিডার করলাম, এখনো আরো 225 ইউনিট আমার কনসিডার করতে হবে। সো আমরা অক্টোবর 9 তারিখে আবার 120 ইউনিট কনসিডার করলাম, স্টিল 105 ইউনিট আমার কনসিডার করতে হবে, কারণ টোটাল আমার 180 ইউনিট কনসিডার করেছি, যেখানে আমার টোটাল ইউনিট সোল্ড হচ্ছে 285, সেখানে আমার অক্টোবর 9 তারিখ শেষে আমরা 180 ইউনিট পর্যন্ত কস্ট ক্যালকুলেট করেছি। তার মানে আমার 105 ইউনিট আরো বাকি আছে। সো এই মেথডটা ফলো করে আমি এটা করলাম। এটা আমার ক্যালকুলেশন সুবিধার্থে, আপনারা এটা চাইলে করতেও পারেন, না করতে পারেন। হ্যাঁ, আবির আহমেদ কোশ্চেন করেন। স্যার ইউনিটস ইয়েট টু কাউন্ট এটা কি মানে করার দরকার আছে? মানে এটা করলে না, এটা আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্যই করলাম। আমি জাস্ট আপনাদের এখানে ব্যাপারটা, যেহেতু আমরা অনলাইন ক্লাস বোঝানোটা একটু টাফ হয়ে যায়, তো আমি এটা একটু এক্সপ্লেন করার জন্য। আপনাদের এটা প্রয়োজন নেই, আপনাদের এই দুইটা কোনোটারই প্রয়োজন নেই, কিন্তু আমি দেখেন আলাদা একটা কালার করে দিলাম। জাস্ট আপনারা ডেট, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল কস্ট, এই তিনটা কলাম রাখলে চলবে। এগুলো আমার নিজের ক্যালকুলেশন সুবিধার্থে আমি করেছি। এনি কোশ্চেন? ওকে স্যার। সো ঠিক এই মেথডেরই আমরা এখন যদি ইয়েতে যাই, আমরা দেখেন পিরিয়ডিক এভারেজ বা পিরিয়ডিক ফিফো ফলো করেছি। যদি আমরা পারপেচুয়াল ফিফো ফলো করতাম, কারণ হচ্ছে আমরা ডিফারেন্ট টাইমে দেখেন সেল একবার হয়েছে অক্টোবরে 11, একবার 22, একবার 29। তো আমরা যদি পারপেচুয়াল করি, এই মুহূর্তে সিওজিএস ক্যালকুলেট করতে হবে, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, যে ইনভেন্টরি ক্যারি ফরওয়ার্ড করলাম সেটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আবার এখানেও সিওজিএস ক্যালকুলেট করতে হবে, যেহেতু সেল করলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আবার হচ্ছে এখানেও করতে হবে। সো আমরা জানি অলরেডি যে পারপেচুয়াল ফিফো আর পিরিয়ডিক ফিফো সেম রেজাল্টই দেয়। তো আমরা দেখি আমরা সেম মেথডটাই, ওকে, আমাদের আমরা সেম মেথডটাই ইউজ করব। 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 আমরা সেম মেথড
খেয়াল করেন সেম ম্যাথটা আমরা একটু আবার করলাম। দেখেন এটা হচ্ছে ওই ম্যাথটাই আমরা যখনই যে পিরিয়ডে যে টাইমে সেল করেছি সেই টাইমে আমরা নতুন করে সিওজিএস এবং এন্ডিং ইনভেন্টরি, দ্যাট মিন্স ইনভেন্টরি ক্যারি ফরওয়ার্ডের ভ্যালু ক্যালকুলেট করেছি। স্যার একটু জুম করলে ভালো হয়। বুঝি নাই স্যার একটু জুম করলে ভালো হয়, জুম ও আচ্ছা, জুম ইন। জুম করে দেব, জুম ইন। আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ওকে, একটু আগে যে ম্যাথটা করলাম সেটাকে আমরা ফিফো পারপেচুয়াল ম্যাথ ফিফোতে করছি। দেখেন ডেট, এক্সপ্লেনেশন, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল কস্ট, টোটাল সেলস আর সিওজিএস, এটা আমি আলাদা করে ক্যালকুলেট করলাম। সিওজিএস বা কস্ট সবগুলো হতে পারে, কস্ট অ্যাভেলেবল ফর সেল বা সিওজিএস। বিগিনিং ছিল ওকে টোটাল কস্ট 1400, পারচেজ করলাম 120 ইউনিট, 26 টাকা পার ইউনিট, আমার হচ্ছে 3120। অক্টোবর 11 তারিখে আমি সেল করলাম কিছু 100 ইউনিট সেল করলাম 35 করে, আর সেলস রেভিনিউ হচ্ছে 3500। এখন এই যখন আমি পারপেচুয়াল ফলো করছি এই মুহূর্তে আমি এখন হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেট করব, সিওজিএস ক্যালকুলেট করব। তাহলে সেল করলাম 100 ইউনিট, আমার অ্যাভেলেবল ফর সেল কত ছিল? সিওজিএস অ্যাভেলেবল ফর সেল আমার বিগিনিং 60 যোগ পারচেজ, এই 180 ইউনিট হচ্ছে অ্যাভেলেবল ফর সেল। তাহলে দেখেন 180 পেলাম, এই 60 এবং 120 যোগ করে এই 180 কস্টিং কত টোটাল হচ্ছে এই 180 ইউনিটের টোটাল কস্ট ভ্যালু কত সেটা খেয়াল করুন। 60 ইউনিট হচ্ছে 24 টাকা করে, 120 ইউনিট হচ্ছে 26 টাকা করে। দেখেন আমার এখানে লেখা আছে 60 ইউনিট 24 টাকা করে এন্ড 120 ইউনিট 26 টাকা করে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে আমরা 4560। এটা হচ্ছে আমার হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এট অক্টোবর 11। সো আমি সেল করলাম হচ্ছে 100 ইউনিট, তাহলে সিওজিএস বের করতে হবে 100 ইউনিটের জন্য। সো 100 ইউনিট যেহেতু ফিফো, তার মানে প্রথম 60 ইউনিট আমি টোটাল এসিউম করব, প্রথম 60 ইউনিট আমার সোল্ড হয়েছে। আরো বাকি আছে 40 ইউনিট, তার মানে 60 ইউনিটের খরচ হবে 24 টাকা করে, আর 40 ইউনিট করতে আসবে, 40 ইউনিট আসবে 120 যে পারচেজ করেছি সেখান থেকে, তার মানে 40 ইউনিটের কস্টিং হবে 26 করে। দেখেন 60 at 24 টাকা এন্ড 40 at 26, তাহলে হচ্ছে আমার কস্টিং পাই। অর্থাৎ আমি যদি 60 কে 24 দিয়ে মাল্টিপ্লাই করি, তার সাথে যদি যোগ করি 40 মাল্টিপ্লাই বাই 26, তাহলে আমরা পাবো 2480। অ্যাভেলেবল ফর সেল ছিল 4560, আমরা সোল্ড করলাম, যা সোল্ড করলাম তার কস্ট হচ্ছে 2480, তার মানে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত? যেহেতু আমার অ্যাভেলেবল ছিল 180, সেল করলাম 100 ইউনিট, এন্ডিং ইনভেন্টরি কোয়ান্টিটি আর 80 আছে, এবং এই 80 প্রত্যেকটার ভ্যালু কত করে, ইউনিট প্রাইস কত, সে 80 আসছে অ্যাকচুয়ালি এই 120 থেকে। যদি 120 এর ইউনিট কস্টিং 26, তাহলে এই 80 এর ইউনিট কস্টিং হবে 26। সো 80 মাল্টিপ্লাইড বাই 80 মাল্টিপ্লাইড বাই 26, তার মানে হচ্ছে 2080। আমরা চাইলে এখান থেকে এটা মাইনাস করে দেখাতে পারি 2080, অথবা আমরা আমাদের হিসাব আরো একুরেট হওয়ার জন্য আমরা এই এন্ডিং ইনভেন্টরি 80 কোন রেট থেকে আসছে এই 26 রেট থেকে, তাহলে আমরা এই 26 রেটের যে ক্যাটাগরি টোটাল পারচেজ ইউনিট সেখান থেকে আসছে, 80 মাল্টিপ্লাইড বাই 26 করলে 2080। এটা আমরা প্রথমটা গেল। নাও খেয়াল করেন অক্টোবরের 17 তারিখ আরো একটা পারচেজ করলাম 70 ইউনিট 27 টাকা করে, টোটাল পারচেজ কস্ট 1890। অক্টোবর 22 তারিখ সেল করলাম 65 ইউনিট, ইউনিট কস্ট হচ্ছে সেলিং প্রাইস 40 করে, আমি 2600 টাকা সেল করলাম। আমরা যেহেতু সেল করলাম, তাহলে এখন অক্টোবর 22 তারিখের জন্য আবার সিওজিএস বের করতে হবে, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি বলতে আসলে এটা ক্যারি ফরওয়ার্ড ইনভেন্টরি বা ইনভেন্টরি ব্যালেন্স। অ্যাকচুয়ালি এটা এন্ডিং ইনভেন্টরি ওয়ার্ডটা আমি ইউজ করেছি, বাট এটা অ্যাকচুয়ালি ইনভেন্টরি ব্যালেন্স, কারণ আমরা পিরিয়ড আসলে ক্লোজ করছি না এখানে। সো খেয়াল করেন, সো এখানে আমরা আবার আগের মতোই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আমার আগে ছিল এন্ডিং যেটা ব্যালেন্স ফরওয়ার্ড করলাম সেখানে 80, পারচেজ করলাম 70, দুটো যোগ করলে 150 কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই 150 এর মধ্যে 80 ইউনিটের পার ইউনিট কস্ট হচ্ছে 26, 70 ইউনিটের পার ইউনিট কস্ট হচ্ছে 27। দেখেন 80 at the rate of 26 and 70 at the rate of 27, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা 3970 পাই। এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখন সেল করলাম কতটুকু? 65, তার মানে সিওজিএস বের করব আমরা 65 ইউনিটস এর, 65 ইউনিটস এর আমরা সিওজিএস ক্যালকুলেট করব। আমরা ক্যারি করেছি 80 ইউনিট, ওকে, ক্যারি করেছি 80 ইউনিট এবং পারচেজ করেছি 70 ইউনিট। সো এই 80 ইউনিট থেকেই 65 আমরা সেল করেছি, এটা আমাদের ফিফোর অ্যাসাম্পশন। কারণ হচ্ছে আমরা কনসিডার করতে হবে 65 ইউনিটের কস্ট আমরা এই অক্টোবর 17 তারিখে ক্যারি করেছিলাম 11 থেকে
80 ইউনিট, তার মানে এই 65 ইউনিট আসলে 80 ইউনিট থেকে সেল হয়েছে, তার মানে 80 ইউনিটের কস্টিং ছিল 26, তার মানে এই যে সোল্ড 65 সেটাকে আমরা 26 টাকা করেই কস্টিং করতে হবে। তার মানে এই 65 সেটা হচ্ছে সেটা যেহেতু এই 80 থেকে আসছে, সে 80 পার ইউনিট কস্টিং 26 ছিল, তো আমরা এই 65 পার ইউনিট 26 দ্বারা মাল্টিপ্লাই করলে 1690 পাচ্ছি। এখন এন্ডিং ইনভেন্টরি বা ইনভেন্টরি ব্যালেন্স কত? এই 80 থেকে আমরা 65 বিক্রি করেছি, তার মানে 80 থেকে আরো বাকি আছে 15 ইউনিট। তো 15 ইউনিট 26 টাকা করে আমরা ক্যারি ফরওয়ার্ড করব, আর যেটা পারচেজ করেছি 70 টাকা 70 ইউনিট পুরোটা প্রত্যেকটা 27 টাকা করে, সেটা পুরোটা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি। তার মানে দেখেন এই 85 ইউনিটের মধ্যে বিকজ 150 মাইনাস 65 85, সে 85 ইউনিটের মধ্যে 15 ইউনিট হচ্ছে আমরা এখান থেকে আসছে আফটার সেলিং 65 ইউনিটস, ওকে 26 টাকা করে, আর এই 70 ইউনিট পুরোটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, সেটা 27 টাকা করে, টোটাল 2280। এটা হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু। ওকে, সিওজিএস দেখে কনফিউজ হবেন না, এখানে হরাইজন্টালি চিন্তা করেন। ওকে, আমরা এখানে সিওজিএস না দিই, আমরা এখানে টোটাল টোটাল আরেকটা টোটাল। ওকে, লাইকওয়াইজ অক্টোবর 25 তারিখ আরো একটা পারচেজ ছিল 85, সো আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম 85, পারচেজ করলাম 80, টোটাল হচ্ছে আমার 165 ইউনিট अवेलेबल ফর সেল। আমি সেল করলাম 120 ইউনিট সেল করলাম, তার মানে হচ্ছে আমার 120 ইউনিটের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। 120 ইউনিটস মধ্যে 85 ইউনিট ছিল 22 তারিখে যা ক্যারি ফরওয়ার্ড করলাম সেটা, তো 22 তারিখে যেটা ক্যারি ফরওয়ার্ড করলাম সেখানে 15 ইউনিট 26 টাকা, 70 ইউনিট 27 টাকা করেছিল, আর 120 থেকে 85 বাদ দিলে আর থাকে হচ্ছে 35 ইউনিট। ওকে, সে 35 ইউনিট হচ্ছে আমি যে অক্টোবর 29 তারিখে অক্টোবরের 25 তারিখ পারচেজ করলাম 80, সে 80 থেকে আমরা সেল করেছি। সেটা কোন ইউনিট কস্ট ছিল 28, তার মানে 35 ইউনিট হচ্ছে 28 টাকা করে। সো এই 120 ইউনিট সেল করলাম, তার মধ্যে 85 ছিল অক্টোবরের 22 ক্যারি ফরওয়ার্ড। সো অক্টোবর 22 ক্যারি ফরওয়ার্ড করলাম যেটা, সেখানে হচ্ছে 15 ইউনিট 26 টাকা করে ছিল, 70 ইউনিট ছিল 27 টাকা করে, অর্থাৎ টোটাল 2280। আর বাকি যে 120 থেকে 85 বাদ দিলে 35, সে 35 ইউনিট ছিল এই অক্টোবর 25 তারিখে, অর্থাৎ অক্টোবর 25 তারিখে যে 80 ইউনিট কিনলাম, সে 80 ইউনিট থেকে 28 টাকা দরে প্রতিটা ইউনিট, তাহলে 35 মাল্টিপ্লাই বাই 28, আমরা টোটাল পেলাম হচ্ছে এখানে এই মাল্টিপ্লিকেশন গুলো করে আমরা পাবো 3260। তার মানে আমার সেল আমার अवेलेबल ছিল 165, সেল করলাম 120, তার মানে এখন আর এন্ডিং ইনভেন্টরি থেকে 45। দিস ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি 45 ইউনিটস। এই 45 ইউনিটস কোথা থেকে আসছে? 45 ওকে সরি, এখানে আমার ইয়ে হয়েছে, এটা হবে 45 এট দ্য রেট অফ হচ্ছে আমার হচ্ছে 28। ওকে, এটা আমি রিমুভ দ্য হাইপারলিংক। ওকে, নাও হোল্ড cost. Okay, so 45 ইউনিটস আমার হচ্ছে প্রত্যেকটা 28 টাকা করে, সো 45 টাইমস 28 আমি যদি করি তাহলে হচ্ছে আমার দেখেন 45 ইউনিটস মাল্টিপ্লাইড বাই 28 আমার হচ্ছে 1260। তাহলে আমরা যদি এখন যদি ক্যালকুলেট করি টোটাল সেলস রেভিনিউ, আমরা জানি এই সেলস ভ্যালুগুলো আমরা যোগ করলে আমরা পাবো, এই তিনটা সেলস ভ্যালু আমরা যোগ করলে পাচ্ছি 10,900। আমাদের সিওজিএস কত? সিওজিএস আমরা যদি ওকে अवेलेबल ফর সেল, আমরা যা পারচেজ করেছি এবং যা বিক্রি ছিল সবগুলো अवेलेबल ফর সেল 8690, বাট আমরা সবগুলো সোল্ড করি নাই। আমাদের হচ্ছে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কোথা থেকে পেলাম? কস্ট অফ গুডস সোল্ড আমরা 11 তারিখে যে সিওজিএস ক্যালকুলেট করলাম 2480, 22 তারিখে যে সিওজিএস ক্যালকুলেট করলাম 1690, এবং আমাদের 29 তারিখ যে সিওজিএস ক্যালকুলেট করলাম 3260, এই তিনটা যোগ করলে আমরা পাবো সিওজিএস এর ভ্যালু হচ্ছে 7430। তাহলে খেয়াল করেন, আমরা যদি পিরিয়ডিক ফিফো দেখি সেখানে আমাদের সিওজিএস কত ছিল? পিরিয়ডিক ফিফোতে আমাদের সিওজিএস ছিল 7430, এবং আমাদের পারপেচুয়াল ফিফোতেও 7430। জাস্ট ডিফারেন্স হবে কোথায়? পিরিয়ডিক যে এভারেজ ছিল, পিরিয়ডিক এভারেজে আমাদের কস্ট হচ্ছে সিওজিএস 7505, কিন্তু আমার পারপেচুয়াল এভারেজে আমার কস্টিং, এটা হচ্ছে পারপেচুয়াল এভারেজের টেমপ্লেট, আপনারা এটা বাসা করে নেবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। সেটার এভারেজ সিওজিএস হচ্ছে 7473, whereas পিরিয়ডিক এভারেজ সিওজিএস 505, আর এখানে হলো 473, একটা ডিফারেন্স থাকে, আমরা আগেও দেখেছি। সো এতটুকুই আমার এই চ্যাপ্টার। কোনো কোশ্চেন আছে? সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক বলতে বাসায় এই পারপেচুয়ালের এই এভারেজ মেথডটা দেখবেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করবেন।
স্যার পারপেচুয়াল এভারেজের এটা একটু স্ক্রিনে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে নিই। এটা স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি এক্সেলটা দিয়ে দেবো, আপনার এক্সেলটা নিয়ে যান। স্ক্রিনে রাখলে আপনার তো ইয়ে আছে, তারপর দিচ্ছি আমি। না, ছোট হয়ে যায়, আপনি বুঝবেন পরে। তো স্যার এক্সেল শিট দিলে হবে স্যার? এক্সেল শিটটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। গুগল ক্লাসরুমে দিলে আপনারা বাকি সবার সাথে শেয়ার করবেন একটু কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক যারা আছে। গুগল ক্লাসরুমে নাই তাদের জিমেইল অ্যাকাউন্টের যে আইডি সেটা আমাকে আমাকে সিআরআর সেন্ড করবেন, অথবা আমি গুগল ক্লাসরুমে যে আপলোড করছি সেটা আপনারা সবার সাথে ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে? স্যার ক্লাসের রেকর্ডিংটা কি দেওয়া হবে স্যার? রেকর্ডিংটা এটা দেওয়া হবে, যেহেতু এটা ফর্মাল ক্লাস। সো আমি আশা করি মাসের শেষে দিয়ে দিব, অথবা আমি যে কোনো সময় সুযোগ করে দিয়ে দিব। আমি এটা দিয়ে দিব আপনাদেরকে, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার ফুল ক্লাস পাই নাই, রেকর্ডিংটা একটু দিয়ে দিলে ভালো হতো। রেকর্ডিংটা? হ্যাঁ, রেকর্ডিংটা আমি দিব, তো বললাম আমি আজকে না দিলেও আমি হয়তো পরে দিয়ে দেবো। আমি অথবা ঢাকা ব্যাক করে ঈদের পর ইনশাল্লাহ দিয়ে দিব। আর যদি বাই দ্য এই সময়ের মধ্যে পারি, তাহলে আমি এই সময়ের মধ্যে রেকর্ডিংটা আপলোড করে দিব। ওকে, কারো কোনো কোশ্চেন? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের ক্লাস আজকের মতো সেখানে সমাপ্তি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।